আচ্ছা, তুমি কি কানে কম শোনো বা চোখে কম দেখতে পাও? ক্লাসের বন্ধুবান্ধবীরা তোমাকে কি প্রতিবন্ধী বলে রাগায়, মানে হ্যান্ডিক্যাপ বলে? আচ্ছা, আমরা সিনেমা তো প্রত্যেকেই দেখি। ঋত্বিক রোশনকে প্রত্যেকেই চিনি, বলিউডের সুপারস্টার। তোমরা ঋত্বিক রোশনের হাতে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ঋত্বিক রোশনের হাতে 6টা আঙুল রয়েছে। তাহলে ঋত্বিক রোশন কি সত্যিই প্রতিবন্ধী? আচ্ছা, তোমার ক্লাসে তোমার পাশে যে বন্ধুটা বসে, সে হয়তো চোখে দেখতে পায় না বা ঠিকমতো হাঁটতে পারে না। তাহলে কি সে প্রতিবন্ধী? প্রতিবন্ধী কারা? সত্যি কারা প্রতিবন্ধী? এটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা সংশয় রয়েছে, প্রত্যেকের মনে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আমরা যাকে তাকে প্রতিবন্ধী বলে বসি, যাকে তাকে আমরা হ্যান্ডিক্যাপ বলে বসি, যাকে তাকে আমরা বিকলাঙ্গ বলে বসি। সত্যি কি তাই? একদমই না। মনে রাখবে, তারা কিন্তু কেউই প্রতিবন্ধী নন। তারা কেউ প্রতিবন্ধী নয়। তারা তো আমাদের বন্ধু বান্ধব, তারা তো সমাজেরই একটা অংশ। তারা স্বাভাবিক শিশুদের মতোই একজন। কিন্তু সায়েন্সের পরিভাষায় বলতে গেলে তাদেরকে তো একটা নাম দিতেই হবে। আমরা বা তুমি হচ্ছে স্বাভাবিক শিশু, কিন্তু তাদের মধ্যে নিশ্চয়ই কোনো বাধা রয়েছে, নিশ্চয়ই কোনো অক্ষমতা রয়েছে, নিশ্চয়ই তাদেরকে ওই জন্যই আমরা প্রতিবন্ধী বলছি। কিন্তু প্রতিবন্ধী কিন্তু আমরা সবাইকে বলতে পারি না। এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসের আলোচনা, এটা নিয়েই কিন্তু আজকে আমরা জমজমাট ক্লাস করতে চলেছি, যেখানে আমরা নতুন নতুন কিছু শিখব। কিন্তু সহজ কথায় মনে রাখবে, আমি বলি যে তারা কিন্তু কেউই প্রতিবন্ধী নয়। প্রতিবন্ধী কারা? আমাদের মতো স্বাভাবিক ছেলেমেয়েরা, যাদের জন্য তারা আজকে সমাজে পিছিয়ে রয়েছে, যাদের জন্য তারা প্রতিনিয়ত হীনমন্যতায় ভোগে, প্রতিনিয়ত ডিপ্রেশনে ভোগে, নিজেদেরকে ছোট মনে করে, সমাজ থেকে তারা লুকিয়ে থাকে। কাদের জন্য? আমাদের জন্য। তাহলে প্রতিবন্ধী আমরা, তারা নয়। কারণ আমরা তাদেরকে সমাজে মিশতে দিচ্ছি না, আমরা তাদের সাথে মিশছি না। তাহলে সত্যি আমরা প্রতিবন্ধী? আমরা যারা তাদেরকে বিকৃত মানসিকতার চোখে দেখি, বিকৃত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, আমরা প্রতিবন্ধী। তার মানে তারা কিন্তু কেউ প্রতিবন্ধী নয়, তারা হচ্ছে আমাদের বন্ধু বান্ধব। কিন্তু তুমি যদি তাকে বিকৃত মানসিকতা দিয়ে না দেখো, সে তো তোমার সাথে নিশ্চয়ই মিশবে। তুমি যদি তাকে অবহেলা না করো, সেও তো তোমার সাথে মিশতে চাই, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তাহলে আমরা পারছি না, আমরা তাদের সাথে হয়তো মিশতে পারছি না, তাদেরকে হয়তো আমাদের একাত্ম করে নিতে পারছি না। কেন? কেন পারছি না? তাহলে আমরা প্রতিবন্ধী রয়েছি, আমরা পারছি না মানে আমরাই প্রতিবন্ধী কি, তাই তো? আমার সাথে সহমত হলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে যে হ্যাঁ কি না, তোমরা আমার সাথে সহমত কিনা, যে সত্যি প্রতিবন্ধী কারা? আমাদের মতো স্বাভাবিক ছেলেমেয়েরা, নাকি তারা? তাদেরকে সায়েন্সের ভাষায়, তাদেরকে বিজ্ঞানের ভাষায় হয়তো আমি প্রতিবন্ধী বলছি, কিন্তু মানসিকতার দিক থেকে হয়তো আমরাই প্রতিবন্ধী, আমরাই তাদের সাথে মিশতে পারছি না। তো এই নিয়ে আজকের আমাদের জমজমাট ক্লাস। অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো এবং অনেক কিছু পরিচয় নিব। সমাজে এই ধরনের শিশুরা যারা সমাজের মধ্যে অবস্থিত, এই ধরনের ব্যক্তিরা যারা আমাদের সমাজেরই একটা অংশ, তাদের সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলো আমরা শুরু করছি আজকের জমজমাট ক্লাস। নমস্কার, আমি অভিষেক মিত্র, তোমাদের সাথে আরও একবার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 3 এডুকেশনের আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করছি। ইতিমধ্যেই আমরা গ্রুপ এ কমপ্লিট করে দিয়েছি। গ্রুপ এর ইউনিট 1-এর 3টে চ্যাপ্টার কমপ্লিট। গ্রুপ বি এর যে পাঁচটা শিক্ষাবিদ ছিল, 5জন শিক্ষাবিদ, রুশো, জন ডেভি, তোমার রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি, প্রত্যেকের কিন্তু ক্লাস করে কমপ্লিট। কনসেপ্ট নিয়েছি, এমসিকিউ সমস্ত কিছু করে নিয়েছি। তার সাথে আমরা কিন্তু মক টেস্টও দিয়ে দিয়েছি এবং মক টেস্ট 20 মার্কসের নিয়েছিলাম। প্রত্যেকেই ভালো ফলাফল করেছো যারা পরীক্ষা দিয়েছো, আর যারা বিশেষ কোনো কারণে পরীক্ষা দিতে পারোনি অবশ্যই কিন্তু পরীক্ষাটা দিয়ে দেবে। গ্রুপে কোয়েশ্চেন দেওয়া রয়েছে। স্যার কিসের গ্রুপ? এই যে এইমাত্র একজনের মনে প্রশ্ন, তাই না? তোমার মনে প্রশ্ন তো কি ঠিক বলছি? যে স্যার কিসের গ্রুপ, কোন গ্রুপ? আমি তো কোনো গ্রুপে নেই। হ্যাঁ, তুমি গ্রুপে নেই কারণ তুমি গ্রুপে যুক্ত হওনি। গ্রুপে যুক্ত হলে তবেই না তুমি গ্রুপে থাকবে। তো গ্রুপে যুক্ত হতে চাইলে বা যারা গ্রুপে যুক্ত হতে চাইছো, তাদের জন্য বলে রাখি, এই যে লেখাই রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ 7063619127। আবার বলছি, নাম্বারটা স্ক্রিনের নিচের দিকেও লেখা রয়েছে, জয়েন আওয়ার অনলাইন ক্লাসেস 7063619127। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, কারণ এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে, এক্সপার্টরা ক্লাস নিচ্ছেন, এবং তুমি কোন স্কুলের ছাত্র বা ছাত্রী। এই 4টে জিনিস লিখে আমাদেরকে পাঠিয়ে দাও। এই নাম্বারে আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে এবং তোমাকে আমাদের গ্রুপের সদস্য করে নেবে। স্যার গ্রুপে যুক্ত হতে গেলে কি টাকা লাগে? হ্যাঁ অবশ্যই,
ফ্রি বলে তো কিছু হয় না, বহুবার বলেছি ফ্রি জিনিসের কিন্তু কোনো ভ্যালু নেই। আর একাধিক টিচার্সরা তোমাদের জন্য পরিশ্রম করছে, তাদেরও একটা পারিশ্রমিক রয়েছে। তুমি যে কোনো জায়গাতেই টিউশন পড়ো না কেন, সামান্য একটা তো মূল্য দিতে হয়। তবে এটুকু বলতে পারি, তোমার বাড়ির পাশে অফলাইন টিউশনের চেয়ে আমাদের এই অনলাইন টিউশনের ফিস কিন্তু খুবই সামান্য। কতটা সামান্য সেটাও বলে দিই, তোমার বাড়ির পাশে যে বিরিয়ানির দোকান রয়েছে, সেই এক প্লেট বিরিয়ানি একদিনে খেয়ে শেষ করে যে টাকাটা লাগবে, তার চেয়েও কম হচ্ছে এক মাসের টিউশন ফি। এবং সেটা তুমি যদি গোটা সেমিস্টারের জন্য নাও বা গোটা বছরের জন্য নাও, মানে দুটো সেমিস্টারের জন্য, তাহলে তো আরও কম পড়বে। তোমাদের জন্য সব রকম সুবিধা রয়েছে, মান্থলি সিস্টেম, সেমিস্টার সিস্টেম, গোটা বছরের সিস্টেম। তোমার সুবিধা মতো তুমি অ্যাডমিশন নিতে পারবে, তোমার সামর্থ্য অনুযায়ী অ্যাডমিশন নিতে পারবে। তো দেরি না করে ঝটপট জয়েন হয়ে যাও আমাদের সাথে, এবং সপ্তাহে 2 দিন করে ক্লাস, উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়ালস, নোটস, বিগত সালের প্রশ্নপত্রের সমাধান, লাস্ট 10 ইয়ার্সের যা যা প্রশ্ন এসছে এই টপিক থেকে, এই চ্যাপ্টার থেকে, সেই সমস্ত প্রশ্ন এক জায়গায় সাজানো। সমস্ত কিছু নিতে চাইলে দেরি করলে চলবে না, সময় বেশি নেই কিন্তু। 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, সুতরাং ঝটপট জয়েন হয়ে যাও আর ম্যারাথন ক্লাস করো, তুমি তোমার সুবিধা মতো ক্লাস করো। ওকে, তো চলো শুরু করছি আজকে আমাদের নিউ চ্যাপ্টার গ্রুপ বি এর ইউনিট 1। গ্রুপ বি ইউনিট 1 এর নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তোমাদেরকে সিলেবাস বোঝাতে গিয়ে আমি বলেও দিয়েছিলাম যে প্রত্যেকটা ইউনিটে 3টে করে চ্যাপ্টার থাকবে, রাইট? প্রত্যেকটা ইউনিটে 3টে করে চ্যাপ্টার থাকবে। ঠিক একই রকমভাবে গ্রুপ এতেও ছিল, আমরা একই রকম গ্রুপ বি। তো গ্রুপ বি এর ইউনিট 1, এই ইউনিটেও কিন্তু আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7। এই 3টে চ্যাপ্টার মিলে হচ্ছে আমাদের ইউনিট 1, মনে থাকবে? চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7। তো চ্যাপ্টারের নামগুলো একটু বলে দিই, সিলেবাস তো প্রত্যেকেই জানো। চ্যাপ্টার 5 এর নাম দেখতেই পাচ্ছ, ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা। ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা, বা কোনো বইয়ে লেখা থাকতে পারে ব্যতিক্রমধর্মী শিশুদের শিক্ষা, এটাও লেখা থাকতে পারে, বা যার বইয়ে যেটা লেখা আছে একই গল্প। আর চ্যাপ্টার 6 যেটা, সেটা একই চ্যাপ্টার, মানে এই টপিকের উপর বেস করেই আছে। সেটা হচ্ছে ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষামূলক কার্যাবলী। যে সমস্ত শিক্ষামূলক কার্যক্রম বা কার্যাবলীগুলি রয়েছে, এডুকেশনাল প্রোগ্রামগুলো রয়েছে, সেই বিষয় নিয়েই হচ্ছে, সেই টপিক নিয়েই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6, ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষামূলক কার্যাবলী। ওটা হচ্ছে চ্যাপ্টার 6, মানে তাদেরকে কিভাবে শিক্ষা প্রদান করতে হবে, তাদেরকে কিভাবে শিক্ষা প্রদান করলে তাদেরকে শিক্ষার আওতায় আনা যেতে পারে, বা তাদের জন্য কী কী সুযোগ সুবিধা প্রদান করতে হবে সরকার থেকে, বেসরকার থেকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সরকারি কী কী সুযোগ সুবিধা প্রদান করা যেতে পারে, বেসরকারি কী কী সুযোগ সুবিধা প্রদান করা যেতে পারে, তাদের কী কী শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমাদের রয়েছে চ্যাপ্টার 6। আর লাস্ট চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7-এর নাম কি, যেটা ইউনিট 1টার নাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। চ্যাপ্টার 7-এরও নাম কিন্তু সেটাই, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। এইটা আমাদের সিলেবাসে নিউ অ্যাড হয়েছে, যেটা পুরনো সিলেবাসে ছিল না। কিন্তু এই টপিকটা আর চ্যাপ্টার 6-এর যে বললাম, সেটা আমাদের পুরনো সিলেবাসে চ্যাপ্টার 9-এ ছিল। তো আমাদের পুরনো সিলেবাসের গল্প জেনে লাভ নাই, নতুন সিলেবাসে যা আছে যেভাবে আছে সেভাবে পড়বো। তো আজকে কিন্তু আমরা কনসেপ্ট দিব। এই যে একটু আগেই যে তোমাদেরকে আলোচনা করলাম, একটু আগেই যে বলছিলাম যে তুমি কি সত্যি কানে কম শোনো বা চোখে কম দেখতে পাও, তো তাদেরকে আমরা কি নামে অভিহিত করতে পারি? তারা কি সত্যি প্রতিবন্ধী? নিশ্চয়ই না। প্রতিবন্ধী তো বলবো না, তাহলে তাদেরকে কি বলবো সেটা আমরা একটু জানবো। আর যে হাঁটতে পারে না, চলতে পারে না, চোখে একদমই দেখতে পায় না, পুরোপুরি ব্লাইন্ড, পুরোপুরি অন্ধ, তাকে কি বলতে পারি? তাকে আমরা হয়তো প্রতিবন্ধী বলতে পারি, বা তাকে বিকলাঙ্গ বলতে পারি। বা আমি যে ঋত্বিক রোশনের উদাহরণটা দিলাম, হাতে 6টা আঙুল রয়েছে, বা হতেও পারে যে কারোর হাতে 3টে আঙুল রয়েছে, 2টো আঙুল কোনো কারণে কাটা গেছে, বা কোনো অসুবিধার জন্য, কোনো অসুখ বিসুখের জন্য, তো তাকে কি প্রতিবন্ধী বলতে পারি? তো কাকে কি বলবো সেটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, প্রত্যেকেই জানি আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1976 সালে আমাদের একটা রিপোর্ট পেশ করেছে, যে রিপোর্টটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব, কনসেপ্ট ক্লিয়ার করব এবং সব কিছু ভালো করে বুঝে নেব। তো চলো সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের জমজমাট ক্লাস। নমস্কার, আমি অভিষেক মৈত্র, তোমাদের সাথে ক্লাস 12 সেমিস্টার 3 এর আজকে 5ম অধ্যায়ের কনসেপ্ট নিয়ে। অলরেডি আগের ক্লাসগুলো যারা করনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টের ক্লাস কিন্তু আমি দিয়েছি, কনসেপ্টের ক্লাস দিয়েছি। বাকি সব ক্লাস গ্রুপে দেওয়া রয়েছে, দেখতে পাবে। যারা গ্রুপে রয়েছে অবশ্যই, কিন্তু যারা নিউ অ্যাডমিশন নিচ্ছ অবশ্যই আগের ব্যাকলগগুলো ক্লিয়ার করে নেবে, গ্রুপে সাজিয়ে দেওয়া রয়েছে। ওকে, তো দেখো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1976
তার যে রিপোর্ট, সেই রিপোর্টটা আমরা অবশ্যই জানবো। তো রিপোর্ট জানার আগে যেটা চ্যাপ্টারের নাম ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা, তো এই চ্যাপ্টারের নামটার সাথে একটু আমরা দেখে নিই যে ভিন্নভাবে সক্ষম শিশু কারা, ভিন্নভাবে সক্ষম শিশু কাদেরকে বলতে পারি। আর এই ভিন্নভাবে সক্ষম শিশুদেরকে আমরা আরেকটা নামে অভিহিত করতে পারি, সেটা হচ্ছে ব্যতিক্রম শিশু। কি বললাম? ব্যতিক্রম শিশু। তাহলে এই ব্যতিক্রম শিশু বা ভিন্নভাবে সক্ষম শিশু কারা? ভালো করে দেখো, যে সমস্ত শিশু স্বাভাবিক শিশুদের মতো দৈহিক, মানসিক বা শিখনে সক্ষম নয়। আবারও বলছি, যে সমস্ত শিশু স্বাভাবিক শিশুদের মতো, স্বাভাবিক শিশু কারা? তুমি আমি, তাই তো? আমি যেমন স্বাভাবিক একটা বাচ্চা, স্বাভাবিক শিশু, বাচ্চা তো না, চৌবাচ্চা আর কি। তাহলে এই যে স্বাভাবিক শিশুর মতো দৈহিক, মানসিক বা শিখনে সক্ষম নয়, অর্থাৎ সহজ করে বলতে গেলে যে সমস্ত শিশু বা যে সমস্ত ব্যক্তি দৈহিক, মানসিক এবং শিখনে অক্ষম, সক্ষম নয় মানে কি? অক্ষম, অর্থাৎ তারা স্বাভাবিক শিশুরা যেভাবে কাজকর্ম করে তারা কিন্তু সেইভাবে কাজকর্ম করতে পারে না, তাহলে তারা হচ্ছে অক্ষম। আর এই অক্ষমতার জন্য সামাজিক অভিযোজনে তাদের অসুবিধা লক্ষ্য করা যায়। কিসের জন্য বললাম? এই অক্ষমতার জন্য তাদের সামাজিক অভিযোজনে, সামাজিক অভিযোজনে তাদের অসুবিধা লক্ষ্য করা যায়। তাহলে অভিযোজন মানে কি? সামাজিক অভিযোজন কথার অর্থ হচ্ছে সমাজের সাথে মানিয়ে নেওয়া, সমাজের সাথে সঙ্গতি বিধান করা। তাহলে একটা এই ব্যতিক্রমধর্মী শিশু বা যাদেরকে আমরা ভিন্নধর্মী শিশু বলছি, তারা কিন্তু আমরা যেমন সহজে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারি, তারা কিন্তু সহজে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে না। অর্থাৎ কেন পারে না? কারণ তারা দৈহিক দিক থেকে বা মানসিক দিক থেকে বা শিক্ষণগত দিক থেকে তারা সক্ষম নয়, তাই তারা সামাজিক পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে না বা সহজেই অভিযোজন করতে পারে না। এবং শুধু তাই নয়, তাদের স্বাভাবিক শিশুর মতো বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় না। মনে থাকবে, স্বাভাবিক শিশুদের যেমন স্বাভাবিকভাবে বৃদ্ধি বিকাশ হয়, কিন্তু এই ভিন্নধর্মী শিশু যারা বা আমরা ব্যতিক্রমধর্মী শিশু যারা, তাদের কিন্তু স্বাভাবিক শিশুর মতো যেমন বৃদ্ধি বিকাশ হতে পারে, দৈহিক বলতে পারো, মানসিক বলতে পারো, প্রাক্ষবিক বলতে পারো, সামাজিক বলতে পারো, তাহলে এই ভিন্নধর্মী শিশুদের ক্ষেত্রে কিন্তু এই মানসিক, প্রাক্ষবিক, সামাজিক এই ধরনের বিকাশগুলো কিন্তু সঠিকভাবে হয় না। দেহের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি যেমন স্বাভাবিক শিশুর একটা নর্মাল হতে পারে, ঠিক তেমনই কিন্তু এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ঠিক সেইভাবে লক্ষ্য করা যায় না। দৈহিক দিক থেকে কিছুটা লক্ষ্য করা গেলেও, মনে রাখবে, শারীরিক দিক থেকে কিছুটা লক্ষ্য করা গেলেও বা দৈহিক দিক থেকে কিছুটা লক্ষ্য করা গেলেও প্রাক্ষবিক, মানসিক, সামাজিক ইত্যাদি দিক থেকে কিন্তু লক্ষ্য করা যায় না। শিখন, লার্নিং বলতে পারি, এই সমস্ত দিক থেকেও কিন্তু কোনোভাবেই একই রকম বিকাশ লক্ষ্য করা যায় না। তাহলে এই সমস্ত শিশুদেরকেই আমরা কি বলবো? এই সমস্ত শিশুদেরকেই আমরা বলবো ভিন্নভাবে সক্ষম শিশু বা ভিন্ন ধর্মীয় শিশু বা বলতে পারি আমরা ব্যতিক্রমী শিশু। মনে থাকবে যে বলতে পারি আমরা ব্যতিক্রমধর্মী শিশু। তাহলে মনে থাকবে কথাটা কি বললাম? তাহলে ভিন্নধর্মী শিশু কারা বা ব্যতিক্রমধর্মী শিশু কারা? এক লাইনে এক কথাই বলবো, যে সমস্ত শিশু সাধারণ বা স্বাভাবিক শিশুর মতো দৈহিক, মানসিক বা শিখনে সক্ষম নয়। অর্থাৎ যে সমস্ত শিশু দৈহিক, মানসিক বা সামাজিক বা শিখনগত দিক থেকে অক্ষম, আর এই অক্ষমতার জন্য যারা সামাজিক পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে পারে না বা সহজে অভিযোজন করতে পারে না, যার জন্য যাদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়, এই ধরনের শিশুদেরকে আমরা বলবো ভিন্নধর্মী শিশু বা ব্যতিক্রমধর্মী শিশু। একই কথা, কিন্তু কোনো বইয়ে ভিন্নধর্মী লেখা থাকবে, কোনো বইয়ে ব্যতিক্রমধর্মী লেখা থাকবে। ডিফারেন্ট অ্যাবেলড চিলড্রেন, ইংরেজিতে বলে কি বলবো? ডিফারেন্ট অ্যাবেলড চিলড্রেন। মনে থাকলো? তো এই ডিফারেন্ট অ্যাবেলড চিলড্রেন অর্থাৎ ভিন্নধর্মী শিশুদেরকে নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1976 খ্রিস্টাব্দে, দেখো সালটাও লিখে দিয়েছি, 1976, 1976 খ্রিস্টাব্দে আমাদের সামনে একটা রিপোর্ট দিয়েছিলেন, যে রিপোর্টে তারা পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন যে প্রতিবন্ধকতা বা ব্যাহত, এই যে ব্যাহত শিশু কাদেরকে বলবো, ওনারা কিছু শিশুদের কথা উল্লেখ করেছেন, কিছু ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলবো না, যাদেরকে আমরা বলবো ব্যাহত, ইম্পেয়ারমেন্ট। কি বলবো? যাদেরকে আমরা বলবো ইম্পেয়ারমেন্ট। এবং আর এক ধরনের শিশু যারা আদার্স দিক থেকে হয়তো অক্ষম, তাদেরকে আমরা বলবো অক্ষম বা ডিসেবিলিটি, অক্ষমতা রয়েছে তাদের মধ্যে, তাদেরকে আবার প্রতিবন্ধী বলবো না। সেই সমস্ত শিশুদেরকে কি বলবো? অক্ষম শিশু। একটা শিশুকে বলছি ব্যাহত শিশু মানে ইম্পেয়ারমেন্ট, আর একটা শিশুকে বলছি অক্ষম মানে অক্ষমতা, যেটাকে বলি ডিসেবিলিটি, ডিসেবল চাইল্ড।
আরেকটা যেটা রয়েছে, আরেক ধরনের ক্যাটাগরি, সেটাকে বলছি আমরা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ, মানে যাদেরকে আমরা বলবো হ্যান্ডিক্যাপ। মনে থাকবে, যাদেরকে আমরা বলবো বিকলাঙ্গ বা প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ। তাহলে এই তিনটে ক্যাটাগরির শিশুদের কথা উল্লেখ করেছেন কে? হু? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো তারা কি বলছেন ছোট্ট করে আমরা একটু দেখে নেব যে তারা কি বলছে। প্রথমে দেখো, আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের প্রতিবন্ধকতা বা ব্যাহত। মনে রাখবে, প্রতিবন্ধকতা বা ব্যাহত কোনটা? এই যে প্রতিবন্ধকতা বা ব্যাহত, যেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট বলি। তাহলে সহজ অর্থে কি বলবো? যে সমস্ত, আগে শুনে নাও প্রতিবন্ধকতার অর্থ কি। মনে রাখবে, প্রতিবন্ধকতার অর্থ হচ্ছে ব্যক্তির শারীরিক বিকাশ বা ব্যক্তির মানসিক বিকাশ, এই বিকাশটার হারটা খুব ধীরে গতিতে হবে, ধীরে ধীরে হবে। স্বাভাবিক শিশুর যেমন খুব দ্রুত হয় বা স্বাভাবিকভাবে হয়, এই প্রতিবন্ধকতায় যারা ভুগছে বা যারা ব্যাহত শিশু, তারা কিন্তু স্বাভাবিক শিশুদের মতো দ্রুত বা স্বাভাবিকভাবে হবে না। তাদের মানসিক বিকাশ বা তাদের শারীরিক বিকাশের হারটা ধীরগতি সম্পন্ন। মনে রাখবে, তাদের স্বাভাবিক বিকাশের হারটা ধীরগতি সম্পন্ন। তো যে সমস্ত শিশুর অস্থিগত বা পেশিগত, মনে রাখবে, যে সমস্ত শিশু অস্থিগত বা পেশিগত বা শারীরিক গঠনগত কোনো সমস্যার জন্য, অস্থিগত, পেশিগত বা শারীরিক গঠনগত কোনো সমস্যার জন্য তারা সমাজে যে সমস্ত কাজকর্মগুলো করে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে বিশেষ কোনো কাজে অসুবিধার সম্মুখীন হলেও সামগ্রিকভাবে কোনো অসুবিধা বোধ করে না। বিশেষ কোনো কাজে অসুবিধার সম্মুখীন হলেও সামগ্রিকভাবে যারা অসুবিধা বোধ করে না, তাদেরকেই আমরা বলবো প্রতিবন্ধকতা, বা তাদেরকেই আমরা বলবো ব্যাহত বা ইম্পেয়ারমেন্ট চাইল্ড, ইম্পেয়ার্ড চাইল্ড। মনে থাকবে, বা ব্যাহত শিশু। বিষয়টা কেমন? যেমন একটা এক্সাম্পল আমি অলরেডি দিয়ে দিয়েছি। যেমন ধরো, কোনো ব্যক্তির হাতে, যেমন ঋত্বিক রোশনের কথা বলি, ঋত্বিক রোশনের হাতে 6টা আঙুল রয়েছে। তাহলে হাত দিয়ে যে কাজগুলো করতে হয়, সেই কাজের ক্ষেত্রে হয়তো তার সামান্য কিছু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু তার কোনো সমস্যা হয় না। সে হাঁটা চলা করছে, কোনো প্রবলেম নেই। সে অ্যাকশন করছে, অ্যাকশন ফিল্মে অ্যাকশন করছে, কোনো সমস্যা নেই। সে দৌড়াচ্ছে, কোনো সমস্যা নেই। সে খাবার খাচ্ছে, খাবার হাত দিয়ে খেতে গিয়ে বা কোনো কিছু ধরতে গিয়ে হয়তো তার একটু সমস্যা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে কি কোনো সমস্যা হচ্ছে? অভিনয় করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? দৌড়াতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? কথা বলতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। তার মানে যে সমস্ত শিশুর অস্থিগত বা পেশিগত বা শারীরিক কিছু অংশের সমস্যা থাকার জন্য বিশেষ কোনো কাজে তারা অসুবিধা বোধ করে, কিন্তু সামগ্রিকভাবে কোনো ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে কোনো সমস্যা বোধ করে না, কোনো অসুবিধার বোধ করে না, তাকেই আমরা বলবো ব্যাহত শিশু। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, কোনো একটা ব্যক্তির হাতে যদি 6টা আঙুল থাকে, বা কোনো ব্যক্তির হাতে যদি 2টো আঙুল না থাকে, ধরো 3টে আঙুল আছে, 3টে আঙুল আছে, ধরো কোনো কারণে 2টো আঙুল তার বাদ গেছে, কাটা গেছে, বা কোনো অসুখ বিসুখ হয়েছিল, সেই জন্য আঙুলটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তুমি লক্ষ্য করবে তার হয়তো লিখতে পড়তে গিয়ে সমস্যা হবে, মানে পড়তে নয়, লিখতে গিয়ে কোনো সমস্যা হবে, বা কোনো কিছু ধরতে গিয়ে কোনো সমস্যা হবে, জলের গ্লাস ধরতে গিয়ে কোনো সমস্যা হবে, খাবার খেতে গিয়ে কোনো সমস্যা হবে, কিন্তু কথা বলতে গিয়ে কোনো সমস্যা হবে না, হাঁটতে চলতে গিয়ে কোনো সমস্যা হবে না, দৌড়াতে গিয়ে কোনো সমস্যা হবে না। তার মানে কি, এই ধরনের ব্যক্তি, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বলবো ব্যাহত শিশু বা প্রতিবন্ধকতা। প্রতিবন্ধী নয় কিন্তু, প্রতিবন্ধী আলাদা। এই যে প্রতিবন্ধী বানানটা দেখো, এখানে আমি বলছি প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা মানে কি? বাধা, অবস্টাকেলস। তাহলে প্রতিবন্ধকতা মানে হচ্ছে অবস্টাকেলস বা বাধা, বা আমরা বলতে পারি ব্যাহত, ইম্পেয়ার্ড, ইম্পেয়ার্ড বা ইম্পেয়ারমেন্ট। মনে থাকবে লাইনটা, ওই জন্য উদাহরণটা আমি দিয়ে দিয়েছি। আর যে কথাটা আমি বোঝালাম সেটা কিন্তু এখানে লিখিনি, বোর্ডে জায়গা নেই বলে, আর লিখলেও খুব ছোটো ছোটো হয়ে যাবে, জাস্ট ভালো করে বুঝে নাও। বুঝতে পারলে? তাহলে এক লাইনে কি বলবো, যে সমস্ত শিশু অস্থিগত বা পেশিগত বা শারীরিক কোনো সমস্যার জন্য বিশেষ কোনো কাজে অসুবিধা বোধ করলেও সামগ্রিকভাবে কোনো কাজে সমস্যা বোধ করে না বা অসুবিধার বোধ করে না, সেই সমস্ত ব্যক্তিকেই বলা হচ্ছে ব্যাহত শিশু বা ইম্পেয়ার্ড চাইল্ড। উদাহরণস্বরূপ বলতে পারবে, কোনো একটা ব্যক্তি হাতে যদি 6টা আঙুল থাকে বা 2টো আঙুল না থাকে, তাহলে সেই ব্যক্তিটা বিশেষ কোনো কাজে সমস্যা হবে, কিন্তু সামগ্রিকভাবে কোনো সমস্যা হবে না। মনে থাকলো কি বললাম? সামগ্রিকভাবে কোনো সমস্যা হবে না। তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কিন্তু প্রতিবন্ধী বলবো না, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কি বলবো? ব্যাহত শিশু বা ব্যাহত ব্যক্তি বা প্রতিবন্ধকতার ভুগছে। মনে থাকবে কি বললাম? নেক্সট হুয়ের আরেকটা রিপোর্ট রয়েছে, অক্ষমতা, যাকে আমরা বলছি ডিসএবিলিটি। অক্ষমতার অর্থ কি? অক্ষমতার অর্থ হচ্ছে দুর্বলতা বা কার্যক্ষমতার অভাব। অক্ষমতার অর্থ কি বললাম?
অক্ষমতার অর্থ হচ্ছে দুর্বলতা বা কার্যক্ষমতার অভাব। তাহলে একই গল্প, একদম এটার মতোই। তাহলে কি বলবো, অক্ষমতা বা ডিসেবিলিটি কি, একদম সহজ অর্থে মনে রাখবে যে সমস্ত শিশু স্বাভাবিক শিশুদের থেকে ভিন্ন। এক কথাই, যে সমস্ত শিশু স্বাভাবিক শিশুদের থেকে ভিন্ন, আর ভিন্ন বলেই তো আমরা ব্যতিক্রমধর্মী শিশু বা ভিন্নধর্মী শিশু বলছি, এটা তো সবাই জানি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, ডিসেবলের ক্ষেত্রে কি বলবো, তাহলে বলবো যে সমস্ত শিশু বা ব্যক্তির ক্ষেত্রে অস্থিগত বা পেশিগত বা শারীরিক কোনো সমস্যা থাকার জন্য তাদের দৈনন্দিন জীবনের কাজে সমস্যার সৃষ্টি হয়, দৈনন্দিন জীবনের যে কোনো কাজে তাদের সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্ত শিশুকে আমরা বলবো কি, অক্ষম শিশু বা অক্ষমতা বা ডিসেবল চাইল্ড বা ডিসেবিলিটি। মনে থাকবে কি বললাম, লাইনটা বুঝতে পারলে? আবার বলছি, যে সমস্ত শিশুর দৈহিক বা পেশিগত বলতে পারি বা শারীরিক বলতে পারি বা হাড্ডি তো অস্থিগত বলতে পারি বা পেশিগত, অস্থিগত বা শারীরিক কিছু সমস্যার জন্য বা শারীরিক কিছু অক্ষমতার জন্য দৈনন্দিন জীবনে কোনো কাজ করতে গিয়ে সমস্যা বোধ করে বা দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়, সেই ধরনের ব্যক্তিদেরকেই বলবো ডিসেবল চাইল্ড, বা সেই বিষয়টাকেই বলবো আমরা ডিসেবিলিটি বা অক্ষমতা বা অক্ষম শিশু। মনে থাকবে, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি কানে কম শোনে, মনে রাখবে কোনো ব্যক্তি যদি কানে কম শোনে, তার মানে কি, কানে কম শোনে মানে সে দৈনন্দিন জীবনে বাজার করতে গেলেও সমস্যা হবে, ক্লাসে বসে পড়াশোনা করতে গেলেও, ক্লাস করতে গেলেও সমস্যা হবে, কেউ কিছু বলতে গেলে সে উত্তর দেবে না, সমস্যা হবে, তাই না? মানে দৈনন্দিন জীবনের যে মূল যে অংশগুলো, ক্লাসে স্যার পড়া বলছে ও বুঝতে পারছে না, কানে শুনতে পাচ্ছে না যেহেতু, কম শোনে যেহেতু, বা ও বাজারে গেল ঠকে যেতে পারে, বাজারে হয়তো ওকে বললো লাগবে 8 টাকা, ও কি শুনলো না শুনলো 80 টাকা দিয়ে চলে আসলো, তাই তো? এই যে এই ধরনের বিষয়গুলো, তার মানে দৈনন্দিন জীবনে যখন সে সমস্যা বোধ করবে বা দৈনন্দিন জীবনে চলার পথে, দৈনন্দিন জীবনে মানিয়ে নেওয়ার পথে যখন সে সমস্যার সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা বলবো অক্ষমতা বা ডিসেবিলিটি। মনে থাকলো, অক্ষমতা বা ডিসেবিলিটি। দেন আমরা চলে আসবো প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু। একদম সহজ কথাই, প্রতিবন্ধী বা বিকলাঙ্গ। মনে রাখবে, প্রতিবন্ধী বা বিকলাঙ্গতার অর্থ কি, সংশোধনহীন সমস্যা, সংশোধনহীন সমস্যা। তাহলে প্রতিবন্ধকতা আলাদা আর প্রতিবন্ধী আলাদা। তাহলে প্রতিবন্ধী কাকে বলছি, প্রতিবন্ধী বা বিকলাঙ্গ বলছি আমরা। তাহলে প্রতিবন্ধী বা বিকলাঙ্গকে হ্যান্ডিক্যাপ চাইল্ড, ইংরেজিতে বললে হ্যান্ডিক্যাপ। তো হ্যান্ডিক্যাপ কারা, সহজ অর্থে মনে রাখবে যে সমস্ত শিশু, একইভাবেই বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, যে সমস্ত শিশুর অঙ্গ সংস্থানগত বা বলতে পারি পেশিগত বা বলতে পারি তার কি বলে শারীরিক অক্ষমতার জন্য সে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতির সাথে যখন মানিয়ে নিতে পারে না, স্বাভাবিক পরিবেশের সাথে যখন সে ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে না, কার্য সম্পাদন করতে পারে না, কাজ করতে পারে না, যখন যে অক্ষমতার জন্য বা যে সমস্যার জন্য পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছে না, পরিবেশ পরিস্থিতির সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারছে না, তোমার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারছে না, তোমার মতো কাজ করতে পারছে না, সে স্বাভাবিকভাবে কাজ করতে যখন অক্ষম হচ্ছে, কোনোভাবে সে কাজ করতে বা ক্রিয়া প্রতিক্রিয়া করতে সক্ষম নয়, সেই ধরনের ব্যক্তিদেরকে বা সেই ধরনের শিশুদেরকে বলবো প্রতিবন্ধী বা বিকলাঙ্গ। যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। দেখবে যারা ট্রেনের চালক হয় বা ইত্যাদি, ওখানে লাল নীল হলুদ, এই যে নীল তো নয়, লাল হলুদ আর সবুজ, এই 3টে কালার থাকে। তো এই কালার ব্লাইন্ড যাদের মধ্যে আছে তাদের কিন্তু সেই রং বুঝতে অসুবিধা হয়, লালকে কালো দেখে, বুঝতে পেরেছ? মানে রংটা ঠিকঠাক বুঝতে পারে না, কালার ব্লাইন্ড যাদের মধ্যে রয়েছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে এটা কি, এটা হচ্ছে তার প্রতিবন্ধী, এটার জন্য সে বিকলাঙ্গ, সে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছে না, সে কালার বুঝতে পারছে না, রং বুঝতে পারছে না, তাই তো? প্রকৃত রংটা কি, তাহলে সেই রং বুঝতে যখন পারছে না, তার মানে কি সে সত্যি প্রতিবন্ধী বা তাকে আমরা বিকলাঙ্গ বলবো। বা কোনো একটা ব্যক্তি, সে তার পা নেই বা তার হাত নেই, পা নেই বা হাত নেই, সে তোমার মতো সে হাত দিয়ে যেভাবে তুমি 2 হাতে কাজ করো, সেই ব্যক্তিটা যার হাত নেই সে নিশ্চয়ই তোমার মতো কাজ করতে পারছে না, 2 হাত দিয়ে কাজ করতে পারছে না। যার পা নেই, পাটা কোনো কারণে হয়তো কাটা গেছে বা পাটা অকেজো বা পাটা ব্যাকা, এরকম অনেক ব্যক্তি দেখতে পারি ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটে। তো তুমি যেমন খুব স্মুথলি হাঁটতে পারছো, দৌড়াতে পারছো, তাড়াতাড়ি যেতে পারছো, সেই ব্যক্তিটা তোমার মতো নিশ্চয়ই পারছে না। তার মানে কি সে হচ্ছে প্রতিবন্ধী। মনে থাকবে, সে হচ্ছে প্রতিবন্ধী, কিন্তু সামান্য একটু কানে কম শুনছে, তার মানে যে প্রতিবন্ধী এটা বলবো না, ওটা হচ্ছে তার কি, কানে কম শোনাটা ওটা হচ্ছে তার অক্ষমতা, এটা হচ্ছে তার ডিসেবিলিটি। আবার কারো হাতে 2টো আঙুল নেই বা 6টা আঙুল আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তাকে আমরা প্রতিবন্ধী বলবো না, তাকে আমরা বলবো ব্যাহত শিশু বা ব্যাহত চাইল্ড, ব্যাহত ব্যক্তি।
মনে থাকবে কি বললাম? তাহলে কোনটা ব্যাহত, কোনটা অক্ষমতা, কোনটা প্রতিবন্ধী, বুঝতে পেরেছ? মনে রাখবে তোমার মতো, ভালো করে শোনো, তোমার মতো বা তুমি বা আমি স্বাভাবিক শিশু আমরা, তাহলে স্বাভাবিক ব্যক্তির মতো বা স্বাভাবিক শিশুর মতো যখন উল্টো দিকে থাকা একটা ব্যক্তি, সে তোমার মতো কাজ করতে পারবে না, তোমার মতো ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারবে না, সমাজের সাথে মানিয়ে নিতে পারবে না, যে সমস্যার জন্য, সে শারীরিক সমস্যা হতে পারে, তার কোনো মানসিক সমস্যা হতে পারে, এই সমস্যাগুলোর জন্য, মানসিক, শারীরিক, অস্থিগত, পেশিগত, যে সমস্যায় থাকুক না কেন, যে সমস্যার জন্য যে পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে না বা ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারবে না, সেই ব্যক্তিটাকে আমরা বলবো প্রতিবন্ধী। যেমন অন্ধ বলতে পারি, অন্ধ বলতে পারি। অন্ধ মানে কি? অন্ধ ব্যক্তি মানে সে একদমই চোখে দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী বলছি, তাই না? দৃষ্টি প্রতিবন্ধী বলছি, কেন প্রতিবন্ধী বলছি? সে একদমই চোখে দেখতে পায় না। তুমি যখন চোখে দেখে কাজকর্ম করতে পারছো, সে কিন্তু চোখে দেখে কাজকর্ম করতে পারছে না। মনে থাকবে যে একদমই কানে কম শুনতে পাই, মানে কম শুনতে পাই বলছে, একদমই কানে কম মানে শুনতেই পায় না। কানে কম শোনায় যদি বলি তাহলে অক্ষম, কেন মেশিন লাগিয়ে সে ঠিক শুনতে পাচ্ছে, বা তাকে জোরে কথা বললে সে ঠিক শুনতে পাচ্ছে, কিন্তু একদমই কানে শুনতে পায় না, মেশিন লাগানোর পরেও সে শুনতে পাবে না। তো এই ধরনের ব্যক্তি কি? তাহলে অবশ্যই সে প্রতিবন্ধিতে পড়ে যাবে, তাহলে সে হয়ে যাবে প্রতিবন্ধী ব্যক্তি। মনে থাকলো কি বললাম? ক্লিয়ার? ইয়েস অর নো কমেন্টস করে জানাও প্রত্যেকে, এভরিওয়ান প্রত্যেকে কমেন্টস করে জানাও ইয়েস অর নো, কোনটা প্রতিবন্ধী, কোনটা ব্যাহত, আর কোনটা হচ্ছে অক্ষম, এইটা ভালো করে জানাও, প্রত্যেকে জানাও কোনটাকে কি বললাম আমরা। বুঝতে পেরেছো? ইয়েস অর নো প্রত্যেকে ক্লিয়ার হয়েছে তো? যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো এই যে মোবাইল ফোনটা, আর একটা উদাহরণ দিচ্ছি। মোবাইল ফোনটাকে তুমি একটা মানুষ ভেবে নাও, একটার মধ্যেই সব থাকবে। ধরো মোবাইল ফোনটা হাত থেকে পড়ে গেল, হাত থেকে পড়লো, এর উপর দিয়ে একটা গাড়ি চলে গেল, একটা ট্রাক চলে গেছে, ফোনটা পুরো চুরচুর হয়ে গেল, চুরমার হয়ে গেল, ঠিক আছে? ফোনটা পুরো চুরমার হয়ে গেল, তার মানে কি? একটা স্বাভাবিক নর্মাল ফোন, তার সাথে যদি এই ফোনটা তুলনা করি, তাহলে কি এই ফোনটা আমি আর কোনো কাজে লাগাতে পারবো? তুমি বলো। এ কি স্বাভাবিক একটা ফোন যেভাবে আমাকে হেল্প করবে ফোন করতে, ইন্টারনেট ইউজ করতে, এই ফোনটাকে হেল্প করতে পারবে? ফোনটা তো পুরো চুরচুর হয়ে গেছে। তার মানে এটা হয়ে যাবে তখন কি? এটা হয়ে যাবে প্রতিবন্ধী। এটা আমার কোনো আর কাজে লাগছে না, কেন? ফোনটা হাত থেকে পড়ে পুরো নষ্ট হয়ে গেছে, এটাকে আমি আর কোনো রিপেয়ার করতে পারছি না, এটাকে আমি আর কোনো রিপেয়ার করতে পারছি না, তাই না? একটু আগে আমি বললাম যে প্রতিবন্ধী মানে কি? সংশোধনহীনের সমস্যা, সংশোধন করতে পারবো না এটাকে আমরা, তার মানে এটা হয়ে গেল প্রতিবন্ধী। একই রকমভাবে আরেকটা উদাহরণ দিই, এই ফোনটা দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরো এই ফোনটা হাত থেকে পড়লো, হাত থেকে ফোনটা তুলে দেখছি ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে বা ডিসপ্লেটা ফেটে গেছে। তাহলে এই যে ডিসপ্লেটা ফেটে গেছে বা ডিসপ্লেটা ভেঙে গেছে, সেখানে আমি দেখছি যে টাচ করা যাচ্ছে, ফোন করাও যাচ্ছে, কথা বলা যাচ্ছে, সবই, শুধু দেখা যাচ্ছে ডিসপ্লেটা শুধু ফাটা, ডিসপ্লেটা শুধু ফাটা থাকছে, দেখতে খারাপ লাগছে, কিন্তু টাচ সবই হচ্ছে, টাচও হচ্ছে, ফোন করাও যাচ্ছে, ইন্টারনেট ইউজ করা যাচ্ছে, সবই করা যাচ্ছে, গেম খেলা যাচ্ছে, যেটা তোমাদের ফেভারিট, সব করা যাচ্ছে, কিন্তু টাচ স্ক্রিনটা ফেটে গেছে, ডিসপ্লেটা ফেটে গেছে। তাহলে ওটা কী হবে? ওটা হয়ে যাবে ব্যাহত। ওটা হয়ে যাবে ব্যাহত, মানে হয়তো দেখতে খারাপ লাগছে, বা আমি যখন টাচ করছি তখন হাতে হয়তো একটু খোঁচ লাগছে, কিন্তু সেটা কাজ করছে ঠিকই, অন্য কোনো সামগ্রিকভাবে কোনো সমস্যা হচ্ছে না, শুধু ওই ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, দেখতে মানে খারাপ বলছি, ডিসপ্লেটা মানে ভেঙে গেছে, দেখতে বাজে লাগছে, বা হাত দিয়ে টাচ করছি, হাতটা খোঁচ লাগছে, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, কাঁচ হাতের মধ্যে ঢুকেও যেতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে কি? বিশেষ একটা ক্ষেত্রে অসুবিধা রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কোনো সমস্যা নেই, আমি ফোনও করতে পারছি, গেমও খেলতে পারছি, ইন্টারনেটও ইউজ করতে পারছি, সব করতে পারছি, তাই তো? তার মানে কি? সেটা হয়ে যাবে ব্যাহত, তখন এই ফোনটা হয়ে যাবে ব্যাহত। কিন্তু এই ফোনটা হাত থেকে পড়লো, হাত থেকে পড়ার পর আমি দেখছি ডিসপ্লেটা ভগে গেছে, হাত থেকে পড়েছে, ডিসপ্লেটা দেখছি ভগে গেছে, কোনো টাচ হচ্ছে না, কিন্তু আবার দেখছি ভলিউম আপ ডাউন করছি, আপ ডাউন হচ্ছে, বা আমি অন্যভাবে এই বা অন্য কোনো ফাংশান, ধরো ফোন ঢুকছে, আমি ফোন রিসিভ করতে পারছি না, কেন? ডিসপ্লেটা ভগে চলে গেছে, কিন্তু ফোন ঢুকছে, ফোন আসছে, আমি বুঝতে পারছি ফোন আসছে, কে ফোন করছে সেটা হয়তো উপর থেকে দেখা যাচ্ছে আবছা, কিন্তু টাচটা নষ্ট হয়ে গেছে, টাচটা ভেঙে গেছে, টাচটা আর কাজ করা যাবে না, কিন্তু ভলিউম আপ ডাউন হচ্ছে, সবই হচ্ছে, এক্সট্রা করে গানও শোনা যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ডিসপ্লেটা আর কাজ করছে না, তখন সেটাকে আমরা কি বলবো? অক্ষম, ডিসএবিলিটি। কেন? এটাকে রিপেয়ার করা যাবে, ডিসপ্লেটাকে আমি ঠিক করে আবার নতুন একটা ডিসপ্লে আমি লাগিয়ে নিতে পারবো, ওই ডিসপ্লেটাকে পরিবর্তন করে নতুন ডিসপ্লে লাগিয়ে নিলে ফোন আবার আগের মতো চাঙ্গা হয়ে যাবে। তার মানে কি? যে কানে কম শোনার কথা বলেছিলাম, তার মানে কি? মেশিন লাগিয়ে কানে ঠিকই শুনতে পাচ্ছে,
কম শোনে, আমি তো বলিনি একদমই শুনতে পাই না, একদমই শুনতে পাই না যদি বলতাম তাহলে প্রতিবন্ধী হতো, কিন্তু আমি কি বলেছি কানে কম শোনে, মেশিন ইউজ করে বা জোরে কথা বললে সে আবার ঠিকই শুনতে পাই। মনে থাকলো কি বললাম এইটুকুটা? তাহলে এটা হচ্ছে কানে কম শোনা। এখানে বললাম ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়া, ডিসপ্লে চেঞ্জ করে নতুন ডিসপ্লে লাগিয়ে নেব। এখানেও সেম, কানে কম শুনে মেশিন লাগিয়ে দাও কানে, বা জোরে কথা বলো ঠিকই শুনতে পাবে, তার মানে এটা হয়ে যাবে অক্ষম। মনে থাকবে ভালো করে, ইনস্ট্যান্ট এটা আমার মাথায় এলো তাই তোমাদেরকে আমি একটু বলে দিলাম, ইনস্ট্যান্ট মাথায় এলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট প্রতিবন্ধকতা বললাম, প্রতিবন্ধকতা মানে বিশেষ কোনো ক্ষেত্রে ধরো পড়েছে ফোনটা টাচ মানে ভেঙে গেছে, কিন্তু আমি টাচ করছি দেখছি সব ঠিকঠাকই আছে, শুধু দেখতে বাজে লাগছে আর হাতে একটু খোঁচ লাগছে, দুর্ঘটনা ঘটে যেতে পারে যখন তখন, তো তার জন্য আমরা কি করলাম, তার জন্য টাচ ফাচ সবই হচ্ছে কিন্তু জাস্ট দেখতে খারাপ লাগছে, তার মানে কি হয়েছে বিশেষ ক্ষেত্রে কোনো অসুবিধা রয়েছে কিন্তু সামগ্রিকভাবে ফোনটা ওকে আছে, ফোনের কিছু হয়নি, তাহলে সেটা হয়ে গেল প্রতিবন্ধকতা ব্যাহত। আর প্রতিবন্ধী কোনটা পড়েছে এর উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে, ফোনটা পুরো শেষ, পুরো ডেড হয়ে গেছে, পুরো মায়ের ভোগে চলে গেছে ফোনটা, charet.com ওয়েবসাইটে এই ফোনটার নাম উঠে গেছে charet.com, তাহলে সেই ফোনটা আর কাজে লাগাতে হবে না, ওইটা হয়ে যাবে প্রতিবন্ধী, যেটাকে আর সংশোধন করা যাবে না, সেটা হয়ে যাবে প্রতিবন্ধী। ওই যে একই রকম ব্যক্তি যে যার চোখ চলে গেছে, যে চোখে দেখতে পায় না, ওকে একটা আলাদা কোনো ব্যক্তির চোখ দিলে সেটা আলাদা বিষয়, কিন্তু সে তার চোখকে তো সে নিজের চোখ থাকাতে নিজের চোখকে তো তুমি সংশোধন করতে পারবে না, কেন সে চোখে একদমই দেখতে পায় না। মনে থাকলো, সে কানে একদমই শুনতে পায় না, এটাকে তো তুমি আর সংশোধন করতে পারবে না। সে পায়ে ঠিকঠাক হাঁটতে পারে না, ন্যাংড়ে ন্যাংড়ে হাঁটে, তো এটাকেও তুমি সংশোধন করতে পারবে না। মনে থাকলো কি বললাম? তাহলে এই হচ্ছে তিনটে কনসেপ্ট। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, বলো তো, আমি এটা না দেখে বলবে সৎভাবে, বলো আমি বললাম তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো আমি বললাম রমেশবাবু কানে কম শোনে, ভালো করে শুনবে, রমেশবাবু কানে কম শোনে কিন্তু সে মেশিন ব্যবহার করে বা তাকে জোরে কথা বললে সে স্বাভাবিক ব্যক্তির মতোই কানে শুনতে পায়। এই ধরনের সমস্যাকে বলা হবে ড্যাশ, অপশান এ হিয়ারিং ইম্পেয়ার্ড, অপশান বি হিয়ারিং ডিসএবিলিটি, অপশান সি হিয়ারিং হ্যান্ডিক্যাপ, অপশান ডি কোনোটি নয়। হিয়ারিং মানে শোনা, তাহলে কী কী বললাম, হিয়ারিং ইম্পেয়ার্ড মানে কি শ্রবণ প্রতিবন্ধকতা বা শ্রবণে ব্যাহত, অপশান বি বললাম হিয়ারিং ডিসএবিলিটি মানে শ্রবণে অক্ষম, আর অপশান সি দিলাম হিয়ারিং হ্যান্ডিক্যাপ মানে শ্রবণ প্রতিবন্ধী। তাহলে তিনটার মধ্যে কোনটা উত্তর? প্রশ্নটা আবার বলছি, রমেশবাবু কানে কম শোনে বলেছি, রমেশবাবু কানে কম শোনে কিন্তু সে মেশিন ব্যবহার করে বা জোরে কথা বললে সে স্বাভাবিক ব্যক্তিদের মতোই শুনতে পায়। তো এই সমস্যাকে কি বলা হবে এইটা বলতে হবে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে, এবং যাদের অন্য নাম দিয়ে চ্যানেল রয়েছে, ইউটিউবটা রয়েছে, অ্যাকাউন্টটা রয়েছে, তারা অবশ্যই ব্র্যাকেটে নিজের নামটা লিখে দেবে যে তুমি বুঝতে পেরেছো কিনা। আমি চেক করবো, এটা আমি প্রত্যেকে চেক করবো যে তুমি বুঝতে পেরেছো কিনা। এই যে আমি যেটা এতক্ষণ ধরে বোঝালাম, এই পুরো গল্পটা হুয়ের যে রিপোর্ট 1976-এ যে রিপোর্টটা দিয়েছিল, এই রিপোর্টটা যে আমি বুঝালাম যে কোনটাকে ব্যাহত বলবো, কোনটাকে অক্ষমতা বলবো, কোনটাকে প্রতিবন্ধী বলবো, এই ক্ষেত্রের উত্তর কী হবে অবশ্যই প্রত্যেকে জানাবে। এটা একটা ক্ষেত্রভিত্তিক প্রশ্ন ছিল তোমাদের জন্য। ক্লিয়ার? এইবারে আমরা যেটা চলে আসবো মেন পার্টে, এই পার্টটাতে আমরা পরে আসছি। মনে রাখবে যে এই যে প্রতিবন্ধকতার এটার কোনো ভাগ নেই, অক্ষমতা এটারও কোনো ভাগ নেই, কিন্তু প্রতিবন্ধীর কিন্তু ভাগ রয়েছে। মনে রাখবে প্রতিবন্ধীকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি, কি কি সেই ভাগ? একদম সহজ সরল কথায় মনে রাখবে, একটা ভাগ হচ্ছে দৈহিক প্রতিবন্ধী, একটা ভাগ হচ্ছে বৌদ্ধিক প্রতিবন্ধী, আর একটা ভাগ হচ্ছে শিখনে অক্ষম। একটা বললাম দৈহিক প্রতিবন্ধী মানে দেহগত কোনো ত্রুটি থাকবে, একটা বললাম বৌদ্ধিক প্রতিবন্ধী মানে বৌদ্ধিকের মধ্যে মানসিকটাও অ্যাড হয়ে যাবে, মানসিকগত কোনো সমস্যা থাকবে, বুদ্ধিগত কোনো সমস্যা থাকবে, তাই না? আর একটা বললাম শিখনে প্রতিবন্ধী মানে শিখনে অক্ষম বলতে পারি আমরা, লার্নিং ডিসএবিলিটি। তো লার্নিং ডিসএবিলিটি, শিখনে অক্ষম, তো শিখনে অক্ষমটা আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো তার জন্য আমি এটাকে আলাদা করে লিখে দিয়েছি এবং স্টার দিয়ে দিলাম। তোমরা মনে রাখবে শিখনে অক্ষমটা কিন্তু আমাদের জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট। যা লিখিয়েছি এখানে প্রত্যেকটা, তার মধ্যে প্রথম চারটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরেরগুলো আমি এক্সট্রা লিখিয়েছি, পরেরগুলো এক্সট্রা, সব বইয়ে দেওয়া নেই, এগুলো উঁচু ক্লাসের বইয়ে আছে যেগুলো তোমাদের ভবিষ্যতে জব এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। এসএসসি, এসএলএসটি, এমএসসি, প্রাইমারি টেট, নেট, সেট
সব ক্ষেত্রে কাজে লাগবে। ওই জন্য আমি তোমাদেরকে এখনই জাস্ট ইনফরমেশনটা দিয়ে দেবো, ছোট্ট কোনো ইনফরমেশন দিয়ে দেবো। মনে থাকলো কি বললাম? তাহলে আমি কি বলছি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রধানত প্রতিবন্ধীকে, এই যে প্রতিবন্ধীকে আমরা কি বললাম, প্রতিবন্ধীকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা বললাম কি, একটা বললাম দৈহিক প্রতিবন্ধী, তাই তো, একটা বললাম দৈহিক প্রতিবন্ধী, একটা কি বললাম বৌদ্ধিক প্রতিবন্ধী, বৌদ্ধিক প্রতিবন্ধী, আর একটা কি বললাম শিক্ষণে অক্ষম, লার্নিং ডিসএবিলিটি, শিক্ষণে অক্ষম। তাহলে এই যে ভাগগুলো, এই ভাগগুলোর ডিটেলসে একটু আমাদেরকে পড়তে হবে, মনে থাকবে এই ভাগগুলোর ডিটেলসে একটু আমাকে পড়তে হবে। তো ভাগগুলো আমি এখানে ওইভাবে লিখিনি, আমি নোটসের মধ্যে সুন্দর করে ভাগগুলো বলে দিয়েছি। ভাগগুলো ভালো করে পড়বে, কারণ সব বইয়ে ভাগগুলো কিন্তু ঠিকঠাক দেওয়া নেই, এবং শুধু ভাগগুলো পড়লে হবে না, ভাগগুলো সম্পর্কে একটু জানতে হবে। তো যেমন আমি ছোটো ছোটো করে তোমাদেরকে একটু বলি। প্রথমেই আমি দেখো দৈহিক প্রতিবন্ধীকে আবার তিনটে ভাগে ভাগ করব। দৈহিক প্রতিবন্ধীর মধ্যে হচ্ছে একটা জ্ঞানেন্দ্রিয়ের ত্রুটি, কর্মেন্দ্রিয়ের ত্রুটি, আর একটা হচ্ছে বাকযন্ত্রের ত্রুটি। জ্ঞানেন্দ্রিয় মানে আমরা প্রত্যেকে জানি যে ইন্দ্রিয়গুলো দ্বারা আমরা পরিবেশ পরিস্থিতি থেকে জ্ঞান অর্জন করি, যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এগুলোর যদি কোনো ত্রুটি থাকে, এগুলোর যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো, জ্ঞানেন্দ্রিয়ের ত্রুটি। তারপর হচ্ছে কর্মেন্দ্রিয়ের ত্রুটি, যেগুলো আমাদের কাজ করে, যেমন শরীরের হৃৎপিণ্ড রয়েছে, ফুসফুস রয়েছে, আমাদের হাত পা রয়েছে, যেগুলোর দ্বারা আমরা কাজ করতে পারি, ওগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়ের ত্রুটি। ওগুলোতে যদি কোনো সমস্যা থাকে, সেটা হচ্ছে যে চলতে পারে না, হাঁটতে পারে না, তার মানে কি যার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, হার্টে প্রবলেম রয়েছে, হার্ট ঠিকঠাক পাম্প হয় না, তাহলে কি এগুলো সব হচ্ছে কর্মেন্দ্রিয়ের ত্রুটি বলবো, এগুলো সব কর্মেন্দ্রিয়ের ত্রুটি। আর একটা হচ্ছে বাকযন্ত্রের ত্রুটি। বাকযন্ত্রের ত্রুটি মানে বুঝতে পারছো, কথা বলতে অসুবিধা হবে, ভোকাল কর্ডের সমস্যা থাকবে। মনে থাকলো কি বললাম? তাহলে এই যে বিষয়গুলো, এটাকে হচ্ছে আমরা কি কার ভাগ করলাম, এই যে আমরা ভাগ করলাম হচ্ছে দৈহিক প্রতিবন্ধকতার। ক্লিয়ার? এই দৈহিক প্রতিবন্ধকতার ভাগ। জ্ঞানেন্দ্রিয়কে আবার আমরা 3-4 ভাগে ভাগ করতে পারি। জ্ঞানেন্দ্রিয় ত্রুটি, যেমন ধরো চোখ, জ্ঞানেন্দ্রিয় মানে কি চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো। তাহলে এগুলোকে আমরা 3-4 ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি দৃষ্টি প্রতিবন্ধী, জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে পড়ে যাবে। তারপরে ধরো শ্রবণ প্রতিবন্ধী, কেন দৃষ্টি প্রতিবন্ধী মানে কি চোখে দেখতে পায় না, শ্রবণ প্রতিবন্ধী মানে কি কানে শুনতে পায় না। তারপরে মুখ ও বধির, একটা হয় মুখ ও বধির, একসাথে মুখ ও বধির, আর একটা হয় অনলি বধির। অনলি বধির, অনলি বধির মানে কি, বধির মানে কানে শুনতে পায় না, বধির মানে হচ্ছে কানে শুনতে পায় না, যারা কানে শুনতে পায় না, অর্থাৎ কালা যাদেরকে বলি, তাই না, কোনো অ্যাক্সিডেন্টের জন্য বা ইত্যাদি কোনো কারণে তার কানে একদমই শুনতে পায় না। আর একটা হচ্ছে মুক ও বধির, একসাথে বোবাও হবে, একসাথে কালা হবে, মুক ও বধির, তাই না। কানে জন্ম থেকেই সে কানে শুনতে পায় না, তার মানে কি সে কানে যখন শুনতে পায় না জন্ম থেকে, তাহলে সে মুখ দিয়ে নিশ্চয়ই কিছু উচ্চারণও করতে পারে না, কথাও বলতে পারে না, কেন কানে না শুনলে সে শব্দ উচ্চারণ করবে কি করে? তুমি যখন প্রথম শব্দ উচ্চারণ করেছিলে, কানে শুনে উচ্চারণ করেছিলে, তোমাকে তোমার মা বলেছিল এটাকে, এটা বলো বাবা, তবেই তুমি বাবা শব্দটা উচ্চারণ করেছিলে, তাই না, তবেই তোমার কথা বলা স্টার্ট হয়েছিল। কিন্তু মা বা বাবা যদি কেউ না শেখাতো, তুমি কানের সামনে কান যদি তোমার খারাপ থাকতো, তুমি শুনতে না পেতে, তুমি কি উচ্চারণ করতে পারতে? তুমি কিন্তু বোবা হয়ে যেতে, তাই তো। বোবা, মনে রাখবে মুখ, ময় দীর্ঘ ক, ক, ক ফর কাক, কাক, ক, তাহলে মুখ না কিন্তু মুখ, ময় দীর্ঘ ক, তাহলে মুখ মানে মনে রাখবে বোবা, আর বধির মানে মনে রাখবে কালা। এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়ের ত্রুটি। জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে একটা দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, একটা বধির, আর একটা হচ্ছে মুখ ও বধির। ক্লিয়ার? দেন আমরা আরেকটা ভাগ করব তোমাদের জ্ঞানেন্দ্রিয়ের ত্রুটির পর কর্মেন্দ্রিয়ের ত্রুটি তো বলেই দিলাম, যেমন শ্বাসযন্ত্রের ত্রুটি থাকবে, হৃদযন্ত্রের ত্রুটি থাকবে, আর এগুলো তো বুঝতেই পারছি, তাই তো। দেন একই রকমভাবে বৌদ্ধিক চলে আসবো। বৌদ্ধিক যে পার্টটা ভাগ করেছিলাম, মানে আমরা কীভাবে ভাগ করলাম, প্রতিবন্ধীকে দৈহিক, বৌদ্ধিক আর শিখনে অক্ষম, তাই তো। দৈহিক, বৌদ্ধিক আর শিখনে অক্ষম। তো দৈহিকটা তো বলেই দিলাম, জ্ঞানেন্দ্রিয় বললাম, কর্মেন্দ্রিয় বললাম, বাকযন্ত্র বললাম। তো জ্ঞানেন্দ্রিয়ের ভাগ বললাম, কর্মেন্দ্রিয়েরও ভাগ বলে দিলাম, বাকযন্ত্রের এরকম কোনো ভাগ নেই, অসুবিধা নেই। এবার বৌদ্ধিক দিক থেকে আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রতিভাবান, একটা হচ্ছে সৃজনশীল, একটা হচ্ছে মানসিক। এবার তুমি বলবে যে স্যার প্রতিভাবানকে প্রতিবন্ধী বলছি, আমি কখন বললাম প্রতিভাবানকে প্রতিবন্ধী? প্রতিভাবান মানে কি, সে ভিন্নভাবে সক্ষম ব্যক্তি। প্রতিভাবান যার আইকিউ 140-এর উপর, 150-এর উপর, তাই তো। তোমরা নাম শুনেছ, ইউটিউবে দেখবে সব থেকে ইয়ংগেস্ট প্রফেসর আইজ্যাক বারি। আইজ্যাক বারি সব থেকে ইয়ংগেস্ট প্রফেসর। তাহলে তার বয়স কত? মাত্র 12-13 বছর বয়স। তাহলে 12-13 বছর বয়সে সে এমন কোনো ফিজিক্সের ফর্মুলা নেই, এমন কোনো অঙ্ক জানে না যে সে পারবে না। বড় বড় লন্ডন ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমাদের বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসররা, বড় বড় প্রফেসর, তারা রীতিমতো কিছু না পারলে আইজ্যাক বারির হেল্প নেয়। বুঝতে পারছো? মাত্র বয়স কত? 12 থেকে 13 বছর বয়স। বুঝতে পারছো? তোমার হাঁটুর বয়সী,
তোমার থেকেও 5 বছরের কম বয়স। তাহলে সেই ছোট্ট বয়সের একটা বাচ্চা আইজ্যাক বারি, তারপরে কি তার আইকিউ, সে বিশালই প্রতিভাবান, এগুলো কোটিতে একটা হয়, কোটিতে একটা হয়। তারপরে কি আইজ্যাক বারি যে প্রতিভাবান, যে সৃজনশীল, যে ক্রিয়েটিভিটি তার মধ্যে রয়েছে বা যে প্রতিভা তার মধ্যে রয়েছে, সেটা স্বাভাবিক শিশুর মধ্যে নেই। তাই স্বাভাবিক শিশুর আইকিউ যদি 90 থেকে 100 বা 110-এর মধ্যে হয়, তো তার আইকিউ 140। আইনস্টাইনের আইকিউ কত ছিল মনে আছে? তার মানে দেখো এরা কি, এরা হচ্ছে প্রতিভাবান, এরা স্বাভাবিক নয়, এরা স্বাভাবিক শিশুর থেকে অনেকটা ভিন্ন। তাহলে স্বাভাবিক শিশুর থেকে ডাউন হলেও সে ভিন্নধর্মী সক্ষম, স্বাভাবিক শিশুর থেকে আপও হলেও সেও ভিন্নধর্মী সক্ষম। তাহলে বৌদ্ধিক যে বিষয়টা বলছিলাম, তাহলে বৌদ্ধিককে আমরা 3টে ভাগে ভাগ করবো, একটা প্রতিভাবান সৃজনশীল, আর একটা হচ্ছে মানসিক। ক্লিয়ার? এবং মানসিক প্রতিবন্ধকতার আবার 3টে ভাগ আছে, একটা হচ্ছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, একটা প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী, আর একটা হচ্ছে তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। মানে কি, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, প্রশিক্ষণযোগ্য। এই শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধীর আইকিউ দেখবে লেখা থাকবে, আইকিউগুলো একটু ভালো করে পড়বে। শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী যারা, ঠিক আছে, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, আর কি বললাম, আর একটা শিক্ষাদানের সাথে বললাম প্রশিক্ষণযোগ্য, আর একটা বললাম তত্ত্বাবধানযোগ্য। শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী যারা, তাদের আইকিউ দেখবে 45 থেকে 75 মধ্যে হবে। আর প্রশিক্ষণযোগ্য তাদের আইকিউ আবার 25 থেকে 44 বা 45-এর মধ্যে হবে। আর যারা তত্ত্বাবধানযোগ্য তাদের হচ্ছে 25-এর নিচে থাকবে। এরকম অনেক ব্যক্তি তোমরা দেখতে পাবে যাদেরকে শিক্ষা দিয়ে, মানে ক্লাসে তুমি বসিয়ে পড়াতে পারবে, একটু প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু ক্লাসে বসে পড়াতে পারবে, বা শিক্ষা দিয়ে তাদের প্রতিবন্ধকতাকে দূর করা যাবে। তাদের আইকিউটা 45 থেকে 75-এর মধ্যে থাকে। যারা হচ্ছে প্রশিক্ষণযোগ্য, মানে শুধু শিক্ষা দিলে হবে না, তাদেরকে ট্রেনিং দিতে হবে, এটা এইভাবে করো, ওটা ওইভাবে করো, এই যে ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দেওয়া মানেই তার আইকিউ মনে রাখবে 25 থেকে 45-এর মধ্যে আছে, 25 থেকে 44-এর মধ্যে আছে আইকিউ। আর যাদের আইকিউ 25-এর নিচে, তাদের তত্ত্বাবধানযোগ্য, সে এতটাই প্রতিবন্ধী, এতটাই মানসিকভাবে সে প্রতিবন্ধী, তাকে সারাক্ষণ তার সাথে কাউকে না কাউকে থাকতে হয়, না তো যখন তখন কোনো বিপদ ঘটে যেতে পারে, যখন তখন সে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, তাই না? সারাক্ষণ তার সাথে থাকতে হয়। হঠাৎ করে বাইরে দৌড়ে চলে গেল, গাড়ি ঘোড়া আসছে, হুট করে দৌড়ে পালিয়ে গেল, এই যে এই জিনিসগুলো হতে পারে। তার মানে কি, সারাক্ষণ সবসময় তার সাথে থাকতে হয়। বা এমন কিছু, কোনো বিষাক্ত কিছু খেয়ে নিল, সে তো বুঝতে পারছে না, সে মানসিকভাবে প্রতিবন্ধী। তাহলে তত্ত্বাবধানযোগ্য, তত্ত্বাবধান মানে কারণ আন্ডারে তাকে থাকতে হয়, তার সাথে কেউ না কেউ অলওয়েজ থাকে, এটা হচ্ছে তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধী। মনে থাকলো কি বললাম? ক্লিয়ার? তাহলে এই 3টে হচ্ছে বৌদ্ধিকগত দিক থেকে। এইবার আমরা যেটা বোঝাবো তোমাদেরকে, সেটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা টপিক, সেটা হচ্ছে আমরা শিখনে অক্ষম। এই শিখনে অক্ষমটা আমি তোমাদেরকে ছোট্ট করে একটু আলোচনা করে দিচ্ছি, ভালো করে শোনো। শিখনে অক্ষমতার আমি কয়েকটা ভাগ বলেই দিয়েছি অলরেডি, লেখাই রয়েছে। যেমন ধরো, শিখনে অক্ষমতার বিশেষ কিছু ভাগ যেটা মনে রাখবে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা 1 নম্বরেরটা, 2 নম্বরেরটা আর 3 নম্বরেরটা। এটাও দেয়, কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলো তাহলে মনে রাখবে। আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া এগুলো হচ্ছে সব শিখনের অক্ষমতা। দেখবে তোমাদের মধ্যেও কারোর না কারোর মধ্যে এই সমস্যাগুলো আছে। ইন্টারেস্টিং টপিক, তুমি আজকে নিজে জানতে পারবে যে তোমার মধ্যে কী কী সমস্যা রয়েছে, এবং তোমার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার নাম কি, এটা তুমি জানতে পারবে। ভালো করে শুনে নাও। ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া কোনটা? ডিসলেক্সিয়া হচ্ছে পঠনে সমস্যা, পড়তে গিয়ে সমস্যা হবে। বিকে ডি বলবে, বিকে ডি বলবে, তার মানে কি, লেখা আছে বল ও পড়ছে ডল, লেখা আছে ডল ও পড়ছে বল, লেখা আছে স, SAW স ও পড়ছে ওয়াজ। এই যে এই প্রবলেমগুলো হবে যাদের মধ্যে ডিসলেক্সিয়া রোগ আছে, যাদের মধ্যে শিখনে অক্ষমতা অর্থাৎ ডিসলেক্সিয়া প্রবলেমটা রয়েছে, তাদের কিন্তু এই সমস্যাটা হবে, পড়তে গিয়ে সমস্যা হবে, ঠিকমতো সে পড়তে পারবে না। মানে ওসব অ্যালফাবেটগুলোকে উল্টো করে দেখবে, 9কে 6 দেখবে, 9কে 6 দেখে, মানে দেখছে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি ওর মগজে গিয়ে ওটা মানে ঘুরে যাচ্ছে ব্যাপারটা আর কি। ওই যে বললাম যে DOL লেখা আছে ডল, ও পড়ছে বল, ও পড়ছে বল, বাট বল স্পেলিং তো BALL, তো সেটা তো আমরা জানি, কিন্তু ও পড়ছে কি, ডলকে পড়ছে বল, বা লেখা আছে বল পড়ছে ডল। এটা হচ্ছে শিখনে অক্ষমতার একটা ভাগ, ডিসলেক্সিয়া অর্থাৎ পড়তে সমস্যা হবে। তাহলে মনে রাখবে প্রশ্ন কীভাবে দেবে, পঠন সংক্রান্ত সমস্যাকে কি বলে, বা পঠনের সমস্যাকে বলা হয় অপশন এ ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসনোমিয়া, এইভাবে দিয়ে দেবে। যেটা চাকরির পরীক্ষাতে প্রত্যেক বছর আসে, প্রাইমারি টেটে প্রত্যেক বছর আসে, SLST
প্রত্যেক বছর তো হয় না, এসএলএসটি যখন হচ্ছে, এবার যেমন এসএলএসটি হচ্ছে, এসএসসি পরীক্ষা হচ্ছে, গ্যারেন্টি থাকবে মিলিয়ে নিও। আমি তোমাদেরকে এসএলএসটি কোয়েশ্চেন এনে দেখিয়ে দেবো এই টপিকগুলো থেকে কতগুলো প্রশ্ন থাকছে, গ্যারেন্টি 2 থেকে 3টা প্রশ্ন এসএলএসটি চাকরি পরীক্ষায় থাকবে, গ্যারেন্টি আমি বলছি। তাহলে ভালো করে এখন থেকেই শিখে নাও, ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। তাহলে একটা হয়ে গেল ডিসলেক্সিয়া, পড়তে সমস্যা হবে। তাহলে পড়তে সমস্যা মানে আমরা সবাই বললাম যে কি, শব্দের অক্ষরকে উল্টে পড়া, বিকে ডি পড়া, শকে ওয়াস পড়া, এগুলো 9কে 6 পড়া, এগুলো। আর ডিসগ্রাফিয়া আছে, ভালো করে দেখো, ডিসগ্রাফিয়া, তাহলে ডিসলেক্সিয়া হয়ে গেল। ডিসগ্রাফিটা কি, লিখনের সমস্যা, অর্থাৎ লিখতে গিয়ে প্রবলেম হবে, রাইটিং প্রবলেম হবে, লিখনের সমস্যাকে আমরা বলছি ডিসগ্রাফিয়া। যেমন শব্দের বানান ভুল করা, শব্দের বানান ভুল করবে, কেমন শব্দের বানান ভুল করবে, হয়তো বিদ্যালয় বানানটা কিভাবে লিখবে, এরকম লিখবে বিদ্যালয়, এটা হচ্ছে বিদ্যালয়, এই যে বিদ্যালয়, তার মানে দেখো এখানে একটা আকার হতো, সে কিন্তু আকারটা দেয়নি, আকারটা দিতে ভুলে যাবে, তার মানে কি এটা হচ্ছে বিদ্যালয়। তাহলে এটা হচ্ছে তোমার ডিসগ্রাফিয়া প্রবলেম, মনে থাকবে, এটা হচ্ছে ডিসগ্রাফিয়া প্রবলেম। শুধু তাই নয়, বাক্য গঠনের সমস্যা। ধরো আমি বললাম আমি ভাত খাই, তাহলে এই যে যার মধ্যে ডিসগ্রাফিয়া প্রবলেম আছে, মানে এই প্রবলেমটা আছে, তারা এইভাবে লিখবে। দেখো লেখাটাতে কি পার্থক্য আছে, এখানে যেমন একটা গ্যাপ হয়েছে, ফাঁকা হয়েছে, এখানেও কিন্তু একটা ফাঁকা হতো, কিন্তু সে ফাঁকাটা দেয়নি, এক মাত্রায় লিখে দিয়েছে। আমি ভাত খাই, আমি ভাত এক মাত্রায় লিখেছে, তারপর ফাঁকা দিয়ে খাই লিখেছে। তার মানে কি, এই যে কোথায় বাক্য গঠনের সময় কোথায় স্পেস হবে, কোথায় হবে না, এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়, ওই জিনিসগুলো লিখতে অসুবিধা হয়, এটা হয়ে যাচ্ছে ডিসগ্রাফিয়া প্রবলেম, মনে থাকবে ডিসগ্রাফিয়া। নেক্সট আসবে ডিসক্যালকুলিয়া মানে গণিতের সমস্যা। দেখো লেখায় রয়েছে ডিসক্যালকুলিয়া কি, গণিতের সমস্যা, এই যে ডিসক্যালকুলিয়া, 3টাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ডিসক্যালকুলিয়া কেমন, গণিতের সমস্যা কেমন, ও 15 যোগ 9কে ও হিসাব কি করবে, 15 যোগ 6, এটা আছে 9, 15 আর 9 যোগ করে কি 21 হয়, 15 আর 9 যোগ করে 21 হয়, নিশ্চয়ই হয় না, কিন্তু ও টোটালে কি করলো, টোটালে লিখলো 21। কেন 21 লিখলো, ও 15 যোগ 9 না 15 যোগ 6 যোগ করেছে, ওই জন্য 15 আর 6 21 লিখে দিচ্ছে। মানে কি যোগ বিয়োগে প্রবলেম হবে, দেখবে আমাদের অনেকের মধ্যে ডিসক্যালকুলিয়া প্রবলেমটা থাকে। কেমন ডিসক্যালকুলিয়া প্রবলেম, দোকানে গেছে 100 টাকার নোট দিয়েছে, দোকানদার 23 টাকার হয়তো ফেরত দিয়েছে, বা দোকানদার হয়তো 25 টাকার কিছু একটা জিনিস নিয়েছে, বা 23 টাকার কিছু একটা জিনিস নিয়ে দোকানদার তাকে হয়তো টাকা ফেরত দিয়ে দিচ্ছে, বাকি টাকাটা ফেরত দিয়েছে। এবার ও না হিসাব করতে প্রবলেম হবে, হ্যাঁ 100 টাকা দিলাম, আমি নিলাম 23 টাকা, এটা ওটা, আলটিমেটলি হিসাব করতে লাস্টে না পেরে হয়তো মোবাইল বের করে মাইনাস করবে, ক্যালকুলেটারে যোগ বিয়োগ করবে। তার মানে কি, এই যে ডিসক্যালকুলিয়া প্রবলেম, সে যোগ বিয়োগ করতে তার প্রবলেম হয়, মনে থাকবে। তাহলে এখানে একটা উদাহরণ দিলাম যে 15 যোগ 9 21 লিখে বসবে, 15 যোগ 6 হিসাব করে বসবে, 15 যোগ 9 যত হওয়ার কথা সেটা না লিখে ও 15 যোগ 6 হিসাব করে 21 লিখে দেবে। তাহলে যোগে প্রবলেম, যোগ বিয়োগে প্রবলেম হবে, এটা হচ্ছে ডিসক্যালকুলিয়া অর্থাৎ গণিতের সমস্যা, বুঝতে পারলে। নেক্সট আমরা আরও কিছু এক্সট্রা দিয়েছি, সেটা হচ্ছে ডিসনোমিয়া কেমন, ডিসনোমিয়া মানে হচ্ছে ভাষা শব্দ এগুলো মনে করতে প্রবলেম হবে, উচ্চারণের সমস্যা হবে, ভাষা শব্দ এগুলো যেমন মনে করতে সমস্যা হবে, ঠিক তেমনই কিন্তু উচ্চারণেও সমস্যা হবে। কেমন, যেমন আমি যদি বলি কারোর পরিচিত নাম মনে রাখতে অসুবিধা, যেমন ধরো একটা ক্লাসে দুটো বন্ধু বসে আছে, কোনো একটা বন্ধু তার পেন ছেড়ে চলে গেছে, এবার যার পেন ক্লাসের টিচার বললো এই এটা কার পেন রে, কালকে ফেলে গেছলি, এবার যার পেন সে হয়তো সেই দিন আসেনি, তো তার পাশের বন্ধুটা জানে ওটা কার পেন, কেন ওর সামনে লিখছিল, ও দেখেছে, ও বললো ও ম্যাডামকে বলবে বা স্যারকে বলবে যে স্যার ওই যে বসছিল না, যে ব্লু কালারের ড্রেস পরে এসেছিলো, ব্লু কালারের একটা জামা পরে এসেছিলো, আপনি তাকে পড়া ধরলেন, কি নাম যেন, আরে আরে যে আপনি বললেন না এই তুই এটা বল, মানে ওর সব বলতে পারছে, সব মনে আছে, কিন্তু নাম মনে করতে পারছে না। এই যে নাম মনে করতে অসুবিধা, আমাদের প্রত্যেকের মধ্যে এই প্রবলেমগুলো হয় মাঝে মাঝে, তাই না। হঠাৎ করে অনেক দিন পর একটা বন্ধুর সাথে দেখা হলো, সেই বন্ধুর সব বৈশিষ্ট্য মনে আছে, বন্ধুটা মজা করতো, বন্ধুটা ইয়ার্কি করতো, বা বন্ধুটা পড়াশোনায় খুব ভালো ছিল, বা বন্ধুটা পড়াশোনায় খুব খারাপ ছিল, বা বন্ধুটা চলে বেড়াতো, ঘুরে বেড়াতো, বন্ধুটা মার খেয়েছিল, তোর বন্ধুটা তোমার কাছ থেকে 10 টাকা মেরে দিয়েছে, তাই তো সব মনে আছে, কিন্তু নাম মনে করতে পারছো না, নামটা কি জানো, কোনটা তোর নামটা কি জানো ভুলে গেছি। এই যে এই জিনিসটা, এটা কি, এটা হচ্ছে তোমার
নোমিয়া প্রবলেম, মনে থাকবে ডিসনোমিয়া প্রবলেম, উচ্চারণে প্রবলেম হবে, বুঝতে পেরেছ? এগুলো ডিসনোমিয়া। নেক্সট আসছি ডিসপ্র্যাক্সিয়া। এই ডিসপ্র্যাক্সিয়া বিষয়টা কি? সহজ অর্থে মনে রাখবে, ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে সঞ্চালনমূলক বা মোটর দক্ষতার সমস্যা। সঞ্চালনমূলক, হাত পা নরণচরণের সমস্যা হবে, লাফাতে পারবে না, দৌড়াতে পারবে না, নিজেকে ব্যালেন্স করে দাঁড়াতে পারবে না, ব্যালেন্স করে দাঁড়াতে হুট করে পাটা ভেঙে পড়ে যাবে, বা কোনো সবসময় কোনো কিছুকে হেলান দিয়ে কোনো কিছুতে ঠেকা দিয়ে দাঁড়াবে, মানে কি নিজেকে ব্যালেন্স করতে পারছে না, নিজের বডির ব্যালেন্স নিতে পারছে না। এটা হচ্ছে তার মোটর সংক্রান্ত সমস্যা। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনটা হয় সেই সঞ্চালনের সমস্যা দেখা দিলে লাফাতে পারে না, ওকে একটা এইটুকু জায়গাতে উঁচুতে ওকে দাঁড়া করছে, বলো লাফ দাও, ও লাফ দিবে না, ভয় পাবে লাফ দিতে। ও লাফ না দিয়ে কি করবে? লাফ না দিয়ে ও হয়তো ওখানে বসে ধীরে ধীরে নামবে। লাফ দিতে গিয়ে সমস্যা হবে, লাফাতে পারবে না, দৌড়ঝাঁপ করতে পারবে না, নিজেকে ব্যালেন্স রাখতে পারবে না, নিজের শরীরের ব্যালেন্স। সেগুলো সবই হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, মনে থাকবে, সেগুলো সবই হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। আর লাস্ট আছে, আমি একটা দিয়েছি ডিসফেসিয়া। তো ডিসফেসিয়াটা কি? সহজ অর্থে মনে রাখবে, ভাষা বুঝতে বা কথা বলতে অসুবিধা। ভাষা বুঝতে অসুবিধা বা কথা বলতে অসুবিধা, সেটা হচ্ছে ডিসফেসিয়া। কেমন ডিসফেসিয়া প্রবলেমটা? ধরো বাক্যের ক্রমকে ভুল বলবে। ধরো আমি বললাম যে আমি প্রতিদিন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো বাক্যের ক্রম, বাক্যটাকে সাজাতে পারবে না। যাদের মধ্যে ডিসফেসিয়া প্রবলেম আছে, এই যে ডিসফেসিয়া প্রবলেমটা যাদের মধ্যে আছে, তারা সহজে বাক্য গঠন করতে পারে না। দেখবো ছোটোবেলায় আমাদের বাক্য রচনা করাতো, তাই না? কেন করাতো বলো তো? এই ডিসফেসিয়া প্রবলেমটাকে দূর করার জন্য। একটা শব্দ দিয়ে দিল, শব্দ দিয়ে বাক্য গঠন করো, বাক্য রচনা করো। তাহলে বাক্য রচনা করতে বা বাক্য গঠন করতে অসুবিধা হয়। কেমন? ধরো আমি বললাম আমি প্রতিদিন ভাত খেয়ে বিদ্যালয়ে যাই। এই যে এটা সুন্দর একটা কথা, কিন্তু যার মধ্যে ডিসফেসিয়া প্রবলেম আছে ও কিন্তু সাজাবে, ও কী বলবে? আমি প্রতিদিন আমি খাই, আমি বিদ্যালয়ে যাই, আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাই, এই যে এরকম বলবে। মানে ও মানে ঠিক করে সাজাতে পারবে না। আমি খাই মানে আমি ভাত খেয়ে যাই বিদ্যালয়ে, আমি প্রতিদিন বিদ্যালয়ে খাই না, বিদ্যালয়ে যাই ভাত খেয়ে, এই যে এইভাবে উল্টো পাল্টা করে সাজাবে। তো এইটা হচ্ছে ডিসফেসিয়া প্রবলেম, বুঝতে পেরেছো? তো এইগুলো সব ঠিক করা যায়, এগুলো সব সংশোধন করা যায়। ওই জন্য আমরা বলি অক্ষমতা, ডিসএবিলিটি বলি। এই যে একটু আগে বোঝালাম, কানে কম শোনা, মেশিন লাগিয়ে সংশোধন করা যাবে। এগুলো শিখনে অক্ষমতা বলছে, আমি প্রতিবন্ধী একবারও বলছি না। তাহলে অক্ষমতা মানে এগুলোকে সংশোধন করা যায় প্র্যাকটিসের দ্বারা, শিক্ষার দ্বারা, এগুলো সব সংশোধন করা যায়। শুধু তাই না, তোমার ভাষা বুঝতে অসুবিধা হবে। ধরো কোনো একটা বাচ্চাকে কেউ জিজ্ঞেস করছে তোমার নাম কি বাবু, ও কোনো উত্তরই দিচ্ছে না, ও নিজের মতো করে খেলছে। মানে কি, ও ভাষা ক্যাচ করতে পারে, ও শুনতে পাচ্ছে যে কেউ কিছু বলছে আমাকে, কিন্তু বুঝতে পারছে না যে আমাকে কি জিজ্ঞেস করছে। তাহলে এই যে জিজ্ঞেস করলে যে উত্তর দিতে হয়, এই জিনিসটা বুঝতে পারছে না, সেইটা হয়ে যাচ্ছে তোমার ডিসফেসিয়া প্রবলেম। বা অনেকে দেখবে উচ্চারণ করতে হয়, এখানেও উচ্চারণের প্রবলেম হবে। এখানেও ডিসনোমিয়াতেও ছিল, এখানেও সেম। যে আমি বললাম এই বাইরে কি বৃষ্টি হচ্ছে, তো তুমি কি বলবে? হ্যাঁ স্যার বৃষ্টি হচ্ছে। আর যার মধ্যে প্রবলেম থাকবে সে কি বলবে? হ্যাঁ স্যার বাইরে বৃষ্টি হচ্ছে, এইভাবে বলবে। মানে কি, একটু তোতলে তোতলে বলবে, একটু সে তোতলে তোতলে বলবে, মানে একটু ঢোক গিলে বলবে, গ্যাপ নিয়ে নিয়ে বলবে। এইটা কিন্তু একটা প্রবলেম, এবং আমরা প্রচুর স্টুডেন্টদের মধ্যে দেখতে পাই, তোমাদের মধ্যেও কিন্তু প্রচুর অনেকেই আছে। তার মানে কি, এটা হচ্ছে তার ডিসফেসিয়া প্রবলেম। মানে হচ্ছে কে হচ্ছে বলা, দেখবে উদাহরণটা দেবে, আমি যে নোটসটা দিয়েছি নোটসে লেখা আছে হচ্ছে, চয়ে ছয়ে না লিখে হচ্ছে চয়ে চয়ে বলা, তাই না? হচ্ছে, এই যে হ লিখে ডট 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 দিয়ে চয় চয় একার, আমি উদাহরণটা দিয়েছি। তারপরে কি, একটু গ্যাপ দিয়ে বলা। একটা সাধারণ ব্যক্তি কি বলবে যার মধ্যে এই প্রবলেমটা নেই? হ্যাঁ বৃষ্টি হচ্ছে, এটাই বলবে। তাহলে কিন্তু যার মধ্যে প্রবলেমটা আছে সে কিন্তু এইভাবে বলবে। কথাটাগুলো যেভাবে আমি এইমাত্র দেখালাম। তো এগুলো সবই চেঞ্জ করা যায়, এগুলো সংশোধন করা যায়, তাই এগুলোকে আমরা বলি অক্ষমতা। তাহলে দেখো বইয়ে কিন্তু এই তিনটে দেওয়া আছে, বা খুব বেশি হলে এটাও দেওয়া থাকতে পারে, এত কিছু কিন্তু বইয়ে দেওয়া নেই। এবার প্রশ্ন, বইয়ে দেওয়া নেই তো কী হয়েছে? আমাদেরকে তো জানতে হবে, আমাদেরকে তো পড়তে হবে। মাথায় ঢুকলো? কি বললাম? জানার কোনো শেষ নেই আর পড়ার কোনো বয়স নেই। মনে রাখবে, জানার কোনো শেষ নেই, পড়ার কোনো বয়স নেই। যদি ভালো রেজাল্ট করতে যাও চুপচাপ পড়ে যাও। মাথায় ঢুকলো? জানার কোনো শেষ নেই, পড়ার কোনো বয়স নেই। যদি ভালো রেজাল্ট করতে যাও চুপচাপ পড়ে যাও, চুপচাপ পড়ে যাও, ব্যাস। কাউকে কিচ্ছু হাল্লা করতে হবে না, তুমি নিজের মতো করে পড়াশোনা করো। মাথায় ঢুকলো? আর আরও দুটো কনসেপ্ট দিয়েছিলাম, একটা হচ্ছে এডিএইচডি। এই যে দেখো, ভালো করে দেখো, এডিএইচডি এটা একটা দিয়েছিলাম। তো এডিএইচডির পুরো নামটা একটু ভালো করে মনে রাখবে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কি বললাম? এডিএইচডির পুরো নামটা কিন্তু পরীক্ষাতে দেয়।
এই যে এডিএইচডির পুরো নামটা পরীক্ষাতে দেয়, কি বললাম এডিএইচডির পুরো নাম? বললাম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটা কি? এটা হচ্ছে এডিএইচডি প্রবলেম। মনে রাখবে এডিএইচডি কি? অতি সক্রিয়তা বা মনোযোগ ধরে রাখতে না পারা, খুব চঞ্চল মনোভাব হবে, মনোযোগকে ধরে রাখতে পারবে না, খুব তিরবির তিরবির করবে, অতি সক্রিয়তা বা মনোযোগকে ধরে রাখতে না পারা। তাহলে এইটা হচ্ছে এডিএইচডির একটা লক্ষণ বা এডিএইচডির একটা প্রবলেম। তোমরা এডিএইচডি কেমন হয় দেখতে, এডিএইচডির পেশেন্ট যারা এডিএইচডিতে আক্রান্ত যে সমস্ত শিশু বা অ্যাডাল্ট পারসন তারা দেখতে কেমন হয় সেটাও কিন্তু একটু তোমরা দেখতে পারো, গুগল টোগল করলে দেখতে পাবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে। আমি এখানে অনেকগুলো লক্ষণ লিখিয়েছি যদিও, যে এডিএইচডির মধ্যে যার মধ্যে এডিএইচডি আছে তুমি কি করে বুঝবে যে এর মধ্যে এডিএইচডি আছে? তো তার মধ্যে কিছু লক্ষণ দেখা যাবে। কি কি সেই লক্ষণ? মনে রাখবে এডিএইচডি কিন্তু মস্তিষ্কের কোনো প্রবলেমের জন্য, মাথার কোনো প্রবলেমের জন্যই এডিএইচডি হয়ে থাকে মূলত। তাহলে কি? অতি সক্রিয়তা, খুব তিরবির তিরবির করা বা মনোযোগকে ধরে রাখতে না পারা। এখনই এই বিষয়টা মনোযোগ ছিল, হুট করে চেঞ্জ হয়ে আর একটা বিষয়ে মনোযোগ চলে যাবে। এই যে মনোযোগ খুব ফ্ল্যাকচুয়েশন করবে, খুব মানে তাড়াতাড়ি স্থানান্তর করবে, এইটাকে বলছি আমরা এডিএইচডি প্রবলেম। তো এডিএইচডির মধ্যে কী কী লক্ষণ দেখা যাবে? দেখো, প্রথমে বলেছি মনোযোগের ঘাটতি, মানে মনোযোগ সে ধরে রাখতে পারবে না, কোনো একটা বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবে না, মনোযোগের একটা ঘাটতি লক্ষ্য করা যাবে। এখনই এই বিষয়ে মনোযোগ, তো এখনই অন্য একটা বিষয়ে মনোযোগ, এখনই ওর সাথে কথা বলছিল, হুট করে অন্য একটা বিষয় মাথায় চলে এলো। এই যে মনোযোগের ঘাটতি, মনোযোগে একটা ফ্ল্যাকচুয়েশন ঘটবে। শুধু তাই না, আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না। একটু কেউ কিছু বন্ধুবান্ধব ইয়ার্কি করলো না করলো, ভ্যাঁ করে কাঁদতে লেগে গেল বা অতিরিক্ত রেগে গেল, মানে অতি সক্রিয়তা বললাম না, মানে খুব মানে কেউ কিছু হয়তো বলেই নি বা সামান্য একটা বিষয় নিয়ে আর কি করেছে, তার সাথে অতিরিক্ত রেগে যাওয়া বা তাকে গিয়ে মারধর করা, তাকে মেরে দেওয়া বা তাকে গালিগালাজ করে দেওয়া, এই যে বিষয়গুলো, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, বা একটু খুব সফট হার্টেড পার্সন হলে সহজে একটু কিছু মজা করেছে না করেছে ভ্যাঁ করে কাঁদতে লেগে যাবে, মন খারাপ করে বসে থাকবে, নিজেকে শেষ করে দেবে, শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা নেবে, আমি শেষ হয়ে যাবো, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, নিজের ক্ষতি করে দেবে। এই যে এই বিষয়গুলো, এটা হচ্ছে তোমার কি মানে এডিএইচডির আর একটা লক্ষণ বললাম, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। 3 নম্বরে বলেছি অন্যের কথার মধ্যে ঢুকে যাওয়া। ধরো আমি আর তুমি একটা কথা বলছি, হুট করে একটা ব্যক্তি এসে কি বলছিস, আমাকে নিয়ে কথা বলছিস, নিশ্চয়ই আমাকে নিয়ে বলছিস না, এই যে অন্যের কথার মধ্যে এসে ঢুকে যাওয়া, মানে কিছু বুঝলো না শুনলো না, হুট করে এসে ঢুকে গেল। আমরা কথা বলছিলাম হয়তো অন্য কোনো একটা বিষয় নিয়ে, ও মাঝখান থেকে এসে ঢুকে গেল। তাহলে এই যে এটা হচ্ছে এডিএইচডির একটা লক্ষণ, এই প্রবলেমগুলো লক্ষ্য করা যাবে। ধৈর্য থাকবে না, ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে, তার আগে 5 জন আছে, পেছন থেকে ও 6 নম্বরে দাঁড়িয়ে আছে, ধরো আমার আগে 5 জন আছে, আমি যদি এডিএইচডিতে আক্রান্ত হই, আমার মধ্যে কি থাকবে? ধৈর্য থাকবে না। ও দাদা তাড়াতাড়ি করুন না, ও দাদা কতক্ষণ লাগবে, এই যে ধৈর্য নেই। রাস্তাঘাটেও দেখবে প্রচুর দেখতে পাই। তো অ্যাকচুয়ালি এগুলোকে আমরা এডিএইচডি বলি না, আমি মজা করে বলছি তাই, মানে লক্ষণগুলো জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে কী কী লক্ষণ দেখা যাবে। তাদের মধ্যে ধৈর্য থাকবে না, সবসময় একটা চঞ্চলতার মনোভাব লক্ষ্য করা যাবে, এটা একটা বললাম। নেক্সট হচ্ছে প্রশ্ন সম্পূর্ণ হওয়ার আগে উত্তর দিয়ে দেওয়া। তাকে কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে আগে ভালো করে সম্পূর্ণটা শুনবে না, সম্পূর্ণ না শুনেই আগেই উত্তর দিয়ে দেওয়া। ওই যে অতি সক্রিয়তা বললাম, অতি সক্রিয়তা বা মনোযোগের ঘাটতি, সেটাই তো এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তো এইটা একটা বললাম। অতিরিক্ত কথা বলা বা মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলে যারা, তাদের মধ্যে এডিএইচডি প্রবলেম থাকতে পারে বা এডিএইচডিতে আক্রান্ত সে হতে পারে। আরেকটা বলেছি তাড়াতাড়ি ভুলে যাও, খুব তাড়াতাড়ি ভুলে যাবে। হাতে একটা পেন নিয়ে লিখছিল, লিখে এখানে রাখলাম, রেখে কোনো একটা কিছু নিয়ে আসলাম, এসে আর মনে করতে পারছি না পেনটা কোথায় রাখলাম, মনে করতে পারছি না। এই যে খুব তাড়াতাড়ি ভুলে যাও, এগুলো সবই হচ্ছে এডিএইচডির লক্ষণ। মনে থাকবে কি বললাম? এডিএইচডি লক্ষণ। দেন আমি আরেকটা বলেছি, সেটা হচ্ছে অটিজম। অটিজমটাও সেম, অটিজমের গল্পটাও একদম অনেকটা এডিএইচডির মতোই। সহজ অর্থে মনে রাখবে এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা মস্তিষ্কের কাঠামোগত কোনো সমস্যার জন্য হয়। মস্তিষ্কের কাঠামো, আমাদের তো মাথার একটা স্ট্রাকচার রয়েছে, ভেতরে তো কিছু ফাংশন করে না, তো সেই ফাংশনাল কোনো প্রবলেম থাকলে একটা ব্যক্তি বা একটা শিশু অটিজমে আক্রান্ত হতে পারে। মনে থাকবে এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, নিউরোগত সমস্যা, স্নায়বিক সমস্যা বলতে পারি আমরা। তাহলে এই অটিজমে কী করে বুঝবো অটিজমে আক্রান্ত কিনা? আমি লিখিয়েছি আগ্রহের অভাব থাকবে, সেই ব্যক্তিটার মধ্যে আগ্রহের অভাব। তাকে এডিএইচডি বোঝাতে গিয়েও তাই বললাম, আগ্রহ বা মনোযোগের ঘাটতি দেখা যাবে। এখানেও তাই, আগ্রহের অভাব, একই আচরণ বারবার করা, কোনো একটা আচরণ করলো, তুমি তাকে বারণ করলে আবার সেই আচরণটাই করবে। এই যে
তার মানে কি অটিজমে আক্রান্ত, একই আচরণ বারবার করা, কারণ সে বুঝতে পারছে না আমাকে কেন বারণ করলো, কেন এটা করতে দিচ্ছে না, এই জিনিসটা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগে অসুবিধা, দ্য মোস্ট ভাইটাল লাইন, এইটা মনে রাখবে। এই অটিজমে আক্রান্ত যারা কিন্তু তারা কিন্তু সহজে সমাজের সাথে মিশতে পারে না, সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলে না, বন্ধু বান্ধবের থেকে দূরে থাকে, এই যে বিষয়গুলো। শুধু তাই না, সম্পর্ক গড়তে পারে না, তারপর সামগ্রিক কোনো বিষয়ে আগ্রহ দেখানোর পরিবর্তে বিশেষ একটা বিষয়ে আগ্রহ দেখাবে, মানে সম্পূর্ণভাবে দেখাবে না, বিশেষ একটা, ধরো ক্লাসে বসে আছে, সবাই যে যার মতো কথা বলছে, পার্টিকুলার একটা কোনো ব্যক্তির উপরেই তার আগ্রহ থাকবে। কেন বলছে, ও কেন আমাকে এটা বললো, কেন এটা বললো, কারণ বাকি যে আরও অনেকেই ছিল তাদের দিকে আর নজর নাই, কিন্তু ওই কেন বলেছে ওটার দিকে নজর। এই যে একটু এগুলো, এই জিনিসগুলো জাস্ট গল্প আকারে মনে রাখবে এগুলো, কারণ এগুলো থেকে ওরকম প্রশ্ন না আসার চান্সে বেশি। প্রশ্ন যদি আসে এই জায়গাটা থেকেই প্রশ্ন আসবে, আর এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে, জাস্ট এই জায়গাটা থেকে ভালো করে জায়গাগুলো একটু ধরে রাখবে, মানে পড়তে হবে তোমাকে, এটা আমি বুঝিয়ে দিলাম। যদি না পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। মাথায় ঢুকলো কি বললাম? বোঝানোর সাথে সাথে তোমাকে টেক্সট বই পড়তে হবে, প্লাস আমার দেওয়া নোটটা তো তোমাকে সারসংক্ষেপ, নোটটা তো একটা সারসংক্ষেপ, তো সেই সারসংক্ষিপ্ত নোটটাকে একটু ভালো করে ডিটেলসে টেক্সট বই থেকে পড়ে নিতে হবে। মাথায় রেখো, কারণ এটা এমসিকিউ, এটা তো কোনো ব্রড নয় যে সুন্দর করে লেখাতে হবে বা গুছাতে হবে। যেগুলো লেখানোর বা যেগুলো চক আউট করে দেওয়ার আমি করে দিয়েছি, তোমাদের যে নোটসটা আমি পাঠিয়েছি সেই নোটসের মধ্যে করে দিয়েছি, তার কিছু অংশ আমি এখানেও দেখিয়ে দিয়েছি, এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে, দেখবে উইথ এক্সাম্পল, কারণ তোমাকে পরীক্ষাতে এক্সাম্পল দিয়েও প্রশ্ন দিতে পারে, ক্ষেত্রভিত্তিক প্রশ্ন হয়ে যেতে পারে, উদাহরণ দিয়ে প্রশ্ন হতে পারে, তো সেইগুলো ভালো করে একটু না দেখলে পারবে না, মনে রাখবে। তাহলে এডিএসডিও বলে দিলাম, অটিজমের ভাগটা একটু পড়বে। অটিজমের 3টে ভাগ আছে, মনে থাকবে, অটিজমের 3টে ভাগ আছে, 1 2 3, অটিজমের 3টে ভাগ একটু ভালো করে পড়বে, টেক্সট বই দেওয়া আছে। তো কী কী সেই ভাগগুলো একদম আমি একটু ছোট্ট করে যদি বলে দিই, অটিজমের 3টে ভাগ আছে, তাই তো? তোমরা প্রত্যেকেই দেখবে, টেক্সট বইটা খুলবে, দেখবে প্রথমে অটিজম আছে, অটিস্টিক ডিসঅর্ডার, পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আর অ্যাসপারজার সিনড্রোম। কী বললাম? অটিস্টিক ডিসঅর্ডার, অ্যাসপারজার সিনড্রোম, পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এই 3টে ভাগ একটু ভালো করে পড়বে, আর যাদের বইয়ে নেই তারা কিন্তু অবশ্যই লিখে নেবে। ওকে, এছাড়াও আমাদের টেক্সট বইয়ে আরও কিছু ভাগ আছে, সেরিব্রাল পালসি আছে, সেরিব্রাল পালসিটাও একদম স্নায়বিক সমস্যা, মস্তিষ্কের প্রবলেম, ক্লিয়ার? এগুলো ছোটো ছোটো কিছু জায়গা একটু দেখে রাখলেই চ্যাপ্টার শেষ, ক্লিয়ার? তো এইটা চ্যাপ্টারের কনসেপ্ট তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। বাকি ক্লাসগুলো আমরা আবার গুগল মিটে আলোচনা করব। এখান থেকে কোনো প্রবলেম থাকলে গুগল মিটে অবশ্যই আমাকে জানাবে, আগে ভিডিও ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। ওকে, তো কেমন লাগলো আজকের ক্লাস? অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টস করে জানাও যে কেমন লাগলো আজকের ক্লাস, এবং আজকের ক্লাসটা তোমার জন্য কতটা হেল্পফুল, কত রেটিং দিতে চাইছো 5 স্টারের মধ্যে, 5 স্টারের মধ্যে তুমি কত রেটিং দিবে সেটা অবশ্যই কিন্তু স্টার দিয়ে আমাকে অবশ্যই জানাবে। ওকে, তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই তোমাদের জন্য কোনো ফ্রি ক্লাস দেবো সেই ক্লাসটি দেখার সুযোগ সবার প্রথমে তুমি পাও। ওকে, তো চলো, টাটা, গুড নাইট।